আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষকদের ইন হাউস প্রশিক্ষণ আমরা 1 নম্বর যেরকম বলেছি আর কি, এটা আমাদের হচ্ছে, আপনাদের কাছে এটা 3 নম্বরে হতে পারে, 5 নম্বরে হতে পারে। আমাদের কমন যে নন প্রকিউরিং অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলো এখানে দেখানোর চেষ্টা করেছি। কার্যক্রমের নাম হচ্ছে শিক্ষকদের ইন হাউস প্রশিক্ষণ, এটা কর্মচারীদেরও থাকতে পারে আপনাদের। তার একটা সংক্ষিপ্ত বিবরণ কেন এটা করতে যাচ্ছে আমরা শিরোনামটা দিয়েছি, উদ্দেশ্য দিয়েছি। নট নেসেসারিলি এইভাবে আপনি লিখবেন, আপনি সংক্ষিপ্ত বিবরণ আপনার মতো করে লিখতে পারেন। এর ভিতরে ব্যয়ের খাত কি কি আছে সেটাকে উল্লেখ করা আছে। এটা হচ্ছে আমরা যেটা দেখিয়েছিলাম, এই যে বললাম 23/8/2023 যে ডকুমেন্টটা, সেই ডকুমেন্ট অনুযায়ী সবকিছু করতে হবে। এবং আপনাদেরকে আবার অনুরোধ করব, সিআইডিপিতে এমন কোনো কার্যক্রম নেবেন না যেটা এই ডকুমেন্টের মধ্যে নাই, তাহলে সেটাকে আবার বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে। আপনারা যদিও রিভাইজ করে ফেলেছেন, যারা রিভাইজ করেননি তাদের জন্য বলছি এটাকে। তাহলে এখানে দেখেন এই কার্যক্রম, এর মধ্যে এই ব্যয়ের খাতগুলো আছে। আপনাদের যেটি করতে হবে, এই ইনহাউস প্রশিক্ষণে কতজন শিক্ষকের প্রশিক্ষণ দেবেন, সাপোর্ট সার্ভিস কতজন হবে, কোর্স সমন্বয় কি হবে, এটি একটা করে দেখিয়েছি আমি। 10 জন যদি প্রশিক্ষণার্থী হয় তাহলে তার জন্য প্রশিক্ষক আছে 2 জন, কোর্স সমন্বয়ক আছে 1 জন, সাপোর্ট স্টাফ ইচ্ছে করেই 3 জন রাখা হয়েছে এখানে। নর্মালি 10 জনের জায়গায় যদি 2 জন দেওয়া যায় সেটা সবচেয়ে ভালো হয়, 1 জন হলে বেস্ট, কিন্তু প্রতিষ্ঠানের রিয়ালিটি চিন্তা করে এটাকে করা হয়েছে আর কি। আমরা সব ক্ষেত্রে সাপোর্ট স্টাফকে কমাতে পারি না। প্রধান অতিথি 1 জন, বিশেষ অতিথি 1 জন, সভাপতি 1 জন। আর অংশগ্রহণকারীদের নাস্তা 16 জনের দেওয়া আছে। দুপুরের খাবার জেলা পর্যায়ে ধরে আমি হিসাবটা করেছি, এই জন্য 16 জনের। প্রশিক্ষণ উপকরণ থোক একটা দেওয়া আছে বরাদ্দ, ব্যানার একটা উদ্বোধনী একটা শেষের হবে, বিবিধ ব্যয় থোক সম্ভবত 5,000 দেওয়া আছে। এটি এই 10 জনের জন্য আমরা এই পরিমাণ জনবল নিয়ে যদি 3 দিন ব্যাপী একটা ইনহাউস ট্রেনিং চালাই, তাহলে এর জন্য প্রাক্কলিত ব্যয় আসে 1,18,520 টাকা। 27 থেকে 29 তারিখ, এটা আমাদের একটা কাল্পনিক ডেট আমরা দিয়েছি যে এই 3 দিন আমি চালাবো। 27/9 থেকে 29/9 3 দিনের জন্য এই পরিমাণ বাজেট এখানে আসবে। এবং এটা হলো সিআইডিপির ক্যাটাগরি এতে আছে, এই অনুচ্ছেদে আছে, পৃষ্ঠা নম্বর এততে আছে। মন্তব্যের ঘরে আপনাদের মন্তব্য কিছু থাকলে লিখবেন, আমি বলছি এখানে উদাহরণ হিসেবে এটা দেখানো হলো। তো আপনারা যখন প্রস্তাব পাঠাবেন তখন ঠিক এইরকম ছকে এটাকে পাঠাবেন। এই ক্ষেত্রে আপনাদের এক্সট্রা কিছু ওয়ার্ক করতে হবে। এই যে প্রাক্কলিত ব্যয় যেটা আছে, এই ব্যয় কিন্তু এমনি অটোমেটিক্যালি বেরোবে না। এই ব্যয় বাজেট যেটা, সেটাকে যথাযথভাবে ব্যয় বিভাজন করেই করতে হবে, না হলে ওটাকে সঠিক পাবেন না। আর এই ব্যয়ের পরিমাণ যদি ভুল হয়ে যায়, পরবর্তীতে আপনাদের বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে। কারণ আপনাকে ট্রেজারিতে বিল দিয়ে বিল পাস করতে হবে, যেটা জিএবির অংশ। আপনাকে আইডার বিল পাস করাতে হবে। সো বাজেট যদি গন্ডগোল হয়ে যায়, বাজেট এক্সিড করে গেলে, তখন সেটাকে সংকলন করতে পারবেন না। কারণ সেই বিল আপনি অ্যাপ্রুভ করাতে কষ্ট হবে, পরবর্তীতে অডিটেও আপনার সমস্যা করবে। এই জন্য যথাযথ প্রাক্কলিত ব্যয় আমাদের কাছে পাঠাতে হবে, আমরা এটা ধরেই অনুমোদন দিয়ে দেব। এখন এই পর্যন্ত বললাম, এর মধ্যে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা দয়া করে বলেন। স্যার নীলফামারী টিএসসি এখানে আমার একটা কোশ্চেন আছে স্যার। স্যার একটু টাঙ্গাইল থেকে বলছিলাম স্যার, এটা আপনি ইন হাউসের যে বাজেটটা দিলেন বা আমাদের আগে যেটা বাজেট বরাদ্দের স্যার অনুমোদন আছে, এখানে কোর্স ডিরেক্টরের কোনো ইয়া নাই, যেখানে জিওবিতে আছে, অর্থ মন্ত্রণালয়তে আছে, কিন্তু এসএতে কোর্স ডিরেক্টরের কোনো সম্মান ইয়া নাই, যেখানে অধ্যক্ষকে সমস্ত ইন হাউস ট্রেনিংটাকে প্রস্তুত থেকে আরম্ভ করে অডিট অফ নিষ্পত্তি সহ সমস্ত কাজটা করতে হয়, কিন্তু কোর্স ডিরেক্টরের কোনো সম্মানও নাই। জিনিসটা কি ভুলক্রমে বাদ করছে না এটার বিষয়ে
একটু জানার দরকার ছিল। এখানে কোর্স সমন্বয়ক একজন আছে শুধুমাত্র, আর সভাপতি আছেন। সভাপতি সমন্বয়ক তো স্যার কোর্সটা পরিচালনা করেন, কিন্তু কোর্স ডিরেক্টর আছে স্যার, জিওবিতেও আছে, এবং যে কোনো ট্রেনিং ইনস্টিটিউটে কোর্স ডিরেক্টরের পদ আছে স্যার, বা দায়িত্ব আছে, কিন্তু এখানেই নাই শুধু স্যার। আপনাদেরকে বলি, আমরা এখানে যে খাতগুলো দেখছেন সেটা হচ্ছে অ্যাপ্রুভড বাই টিএমইডি, টিএমইডির অ্যাপ্রুভ করা, এর বাইরে যাবার আমাদের কোনো উপায় নেই। স্যার প্রশিক্ষণার্থী কি বাড়ানো যাবে স্যার? কোর্স ডিরেক্টর পদ আছে স্যার। প্রশিক্ষণার্থী আপনার প্রতিষ্ঠানে এবং অর্থমন্ত্রী টিএমইডি এর যেটা যেটা ইয়ে আছে স্যার, অ্যাপ্রুভ আছে, সেটাতেও কিন্তু কোর্স ডিরেক্টর আছে। আমরা যখন জিওবির ইনহাউস ট্রেনিং গুলা করি সেখানেও কিন্তু কোর্স ডিরেক্টর আছে। অর্থ মন্ত্রণালয়ের এতেও কোর্স ডিরেক্টর আছে। দয়া করে এখানে যে এই যে এর মধ্যে যে খাতগুলো আছে ওর বাইরে কেউ কোনো খাত সৃষ্টি করবেন না, করলে সেটা অ্যাপ্রুভ করা সম্ভব হবে না। স্যার প্রশিক্ষণার্থী বাড়ানো যাবে স্যার? প্রশিক্ষণার্থী বাড়ানো যাবে? এটা হলো আপনার প্রতিষ্ঠানে 10 জন 15 জন, কারো প্রতিষ্ঠানে 5 জন হতে পারে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। এটা প্রতিষ্ঠান তো আমি একটা রূপক ধরে করেছি আর কি। আপনাদের প্রতিষ্ঠানে তো যে পরিমাণ করবেন সেই পরিমাণ থাকবে। প্রতিষ্ঠানে ওই আপনি প্রশিক্ষণার্থীর সংখ্যা 5 জনও হতে পারে, কোনো অসুবিধা নেই। কারণ ডিপার্টমেন্ট যদি ভাগ ভাগ করে করেন সেখানে 5 জন চলে আসতে পারে, সবগুলো মিলে করলে অনেক বেশি হতে পারে। আসসালামু আলাইকুম স্যার, পাবনা থেকে বলছিলাম স্যার। হ্যাঁ বলেন স্যার ওই যে আমাদের স্যার সমাপনী এবং উদ্বোধনী দুইটার ক্ষেত্রে স্যার বিশেষ অতিথি, প্রধান অতিথি, সভাপতি স্যার আলাদা আলাদা থাকবে না স্যার? হ্যাঁ, সেক্ষেত্রে স্যার সভাপতি তো 2 জন হবে, বিশেষ অতিথি মানে সবকিছু ডাবল হয়ে যাবে আর কি স্যার, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতি থেকে, এই তিনটাতেই স্যার। হ্যাঁ। আর একটা বিষয় স্যার, ওই যে প্রশিক্ষণ উপকরণ যারা থোক লিখছেন স্যার, ওখানে তো ব্যাগ এবং আনুষঙ্গিক যে কলম প্যাড দিয়ে 15 টাকা স্যার অ্যাসাইন করা আছে স্যার, মিনিস্ট্রির ওই টিএমইডির ওই আছে স্যার। তো সেক্ষেত্রে স্যার ওইটাই তো অনুসরণ করবো স্যার? ওটাই করবেন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। সেই ক্ষেত্রে ওই যে যেটা আমরা বারবার বলছি সেটি হচ্ছে এই যে আপনি যে প্রশ্নটা করলেন যে ব্যাগ আছে 1500 টাকা করে, এই যে নন প্রকিউরিং যখন প্ল্যান করবেন আপনি তখন দেখবেন যে প্রচুর এর মধ্যে প্রকিউরমেন্ট ঢুকে আছে, তাহলে ওর জন্য এপিপি তে যেটা পাঠাচ্ছেন আপনারা সেটা যেন রিফ্লেক্ট করে। একবারে এই বছরের জন্য কি কি আপনি অ্যাক্টিভিটিস করবেন, সেখানে কি কি কেনাকাটা আছে, যেটি ক্যাশ পারচেসের বাইরে যাবে, সেটা আপনার একটা প্রকিউরমেন্ট প্ল্যান করে আমাদের কাছে দিলে সেটা অ্যাপ্রুভ হয়ে গেলে সেইভাবে একবারে কিনে ফেলতে পারবেন। স্যার আসসালামু আলাইকুম স্যার, আইএমটি ফরিদপুর থেকে বলছিলাম। হ্যাঁ বলেন। স্যার এই যে আমাদের যে প্রাকফলিত ব্যয় স্যার, এটা এই ব্যয়টার জন্য কি আলাদা একটা কপি কি এর সাথে সংযুক্ত করে দিতে হবে, নাকি শুধু এই অ্যামাউন্টটা লিখে দিলেই হবে? দিলে ভালো, না দিলে অসুবিধা, এই অ্যামাউন্ট লিখে দিলেই হবে। থ্যাংক ইউ স্যার। আমরা ডিপার্টমেন্টের শিক্ষক স্যার, কুষ্টিয়া থেকে বলছিলাম স্যার। স্যার ডিপার্টমেন্টের শিক্ষক এবং যদি স্যার ল্যাবে যারা থাকবে তাদের নিয়ে কোনো মানে একসাথে ট্রেনিংটা করা যাবে কিনা, ইনহাউস ট্রেনিং, নাকি আলাদা আলাদা করতে হবে? একসাথেও করতে পারবেন, আলাদাও করতে পারেন। যদি স্কিল ট্রেনিং হয় একসাথে করলে অসুবিধা নেই। জি স্যার, ধন্যবাদ। সেটা ডিপেন্ড করবে আপনি কি ধরনের ট্রেনিং সেখানে সাজেস্ট করছেন। যে আপনি সিএনসি লেদের উপর একটা ট্রেনিং করাবেন, সেটাকে একসাথে করলে ভালো। টাফনেসটা থাকলো, আপনারা থাকলেন, সেটাতে অসুবিধা নেই। জি স্যার, ধন্যবাদ। ইনহাউস ট্রেনিং এর কথা বলা আছে যে ন্যূনতম 5 জনের কম হলে ইনহাউস ট্রেনিং করার নাই, একটা ব্যাচে কমপক্ষে 5 জন থাকতে হবে। আর একটি কাজ করবেন আপনারা, সেটা হলো অধ্যক্ষ মহোদয়ের জন্য বলছি, যদি মনে করেন 4টা ডিপার্টমেন্ট একসাথে শুরু করেন, কোথাও 5 জন কোথাও 7 জন আছে, তাহলে একদিনে উদ্বোধন করবেন, একদিনে সমাপনী করবেন এক জায়গায়। এটি হলো নিয়ম। স্যার তাহলে সভাপতি 2 জন হবে স্যার, ক্লোজিং এর জন্য ইনঅগারের জন্য একজন স্যার? একই সভাপতি থাকবেন, যেদিন আর উদ্বোধন করবেন সেদিন প্রধান সেদিন একদিন, আবার সমাপনীর দিনে তো একদিন থাকলো। সভাপতি একজন থাকলে অসুবিধা নেই, সভাপতি নর্মালি অধ্যক্ষ মহোদয় থাকে। আর অতিথি যারা অতিথি স্যার, অতিথি অতিথি সব বহিরাগত থাকবে।
তো দুই দিনে দুইজন স্যার। হ্যাঁ, আরেকটা স্যার, প্রধানত বিষয় হচ্ছে কি অধিদপ্তরের লোকজন হবে, প্রজেক্টের লোকজন, নাকি আমরা লোকালি এটা নেবো? এটা 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 আপনার ইচ্ছা, আপনি থেকে নেবেন আর কি। না স্যার, শর্ট কোর্সে কিন্তু আমরা টিএমইডির কর্মকর্তা এবং ডিটির কর্মকর্তার বাইরে আমরা যেতে পারি না। এটা আমাদের এরকম কোনো রুলস নাই, বাইরে থেকে গেলেই হবে। আপনি চিন্তা করবেন যে আপনার সাথে ইন্ডাস্ট্রিয়াল লিঙ্কেজ কেমনি ভালো হবে, অতএব আপনি সেই ধরনের লোক যারা আপনার নিয়োগদাতা স্টুডেন্টদের তাদেরকে সাথে যোগাযোগ করার জন্য তাদেরকে নিয়ে আসবেন, সেটা ভালো হবে। স্যার আসসালামু আলাইকুম স্যার। এই পর্যায়ে একটু ব্যাখ্যা বলতাম স্যার। হ্যাঁ, অতিথির বলেন। ব্যাপারটা স্যার আমাদের স্যার ঠিকই বলেছেন যে আমাদের স্থানীয় পর্যায়ে আপনাদের যাদের সাথে লিঙ্কেজ দরকার আছে ভবিষ্যতে প্রতিষ্ঠানের সাথে, আপনারা তাদেরকেই করবেন। আর এখান থেকে আমাদের প্রকল্প দপ্তর, অধিদপ্তর থেকে হয়তোবা আপনারা মাঝে মাঝে করলেন ওটা, কারণ সবার সাথে লিঙ্কেজ কম বেশি লাগে আপনাদের। তো আমরা প্রিপেয়ার করি, অবস্থা বুঝে আপনারা সেভাবে ব্যবস্থা নেবেন। আসসালামু আলাইকুম স্যার। বগুড়া থেকে হুমায়ুন রেজা বলছিলাম স্যার। জি বলেন। ইন হাউস প্রশিক্ষণ যদি আমরা টেকনোলজি ওয়াইজ না করে সমস্ত টেকনোলজি থেকে উদাহরণ হিসাবে যদি আমি 40 জন শিক্ষক নিয়ে স্মার্ট টিচিং লার্নিং এর উপর যদি আমি করি, সেটা করা যাবে কিনা? হ্যাঁ, করা যাবে। আপনারা দেখেন অনেকগুলো ট্রেনিং আছে, ডিজিটাইজেশনের বেলায় আছে, ব্লেন্ডেড এডুকেশনের উপর ট্রেনিং আছে, ডিজিটাল কন্টেন্ট তৈরি ট্রেনিং আছে, ওটা আলাদা, ওইখানে বেলা ওটা সব চলে আসবে। এছাড়াও স্কোপ আছে আপনাদের ইনহাউস ট্রেনিং এর বেলায়, অনেকগুলো স্কোপ আছে। একটা আছে হচ্ছে ইনক্লুসিভিটির সময় আছে, ট্রেনিং এর আছে যে এনভায়রনমেন্টাল কোনো ইস্যু নিয়ে ট্রেনিং করবেন, সেটা ওয়ান কাইন্ড অফ ইনহাউস ট্রেনিং, সেটার বেলায় সবাইকে ইনক্লুড করতে পারবেন। ডিজিটাইজেশনের জন্য যদি কোনো ট্রেনিং করেন সেটা সবার জন্য ইনক্লুড করতে পারেন। আর এটা যেটা বলছি সেটা হচ্ছে যদি কোনো ডিপার্টমেন্ট বেসড কোনো ট্রেনিং হয় সেটাও করতে পারবেন। ইন এভরি রেসপেক্ট আপনার খরচের স্টাইল একই। ক্লিয়ার? আর আপনার দয়া করে অধ্যক্ষ মহোদয় যারা আছেন তাদের কাছে অনুরোধ, স্বনির্বন্ধ অনুরোধ, এটা হলো এই যে টাকা পয়সার যে খাতটা আছে এটা দেখে নেবেন যে আপনার কাছে যখন ফাইল দিচ্ছে তখন এই খাত অনুযায়ী বিলটা আসছে কিনা, এক। 2 নম্বর হচ্ছে এই কাজটা সিআইডিবিতে আছে কিনা। আপনি আপনারা স্বাক্ষর করার সময় দয়া করে এই দুটি বিষয় নিশ্চিত হয়ে স্বাক্ষর করবেন যে অ্যাক্টিভিটির জন্য আপনার কাছে ফাইল এসছে সেই অ্যাক্টিভিটিস আপনার সিআইডিবিতে অন্তর্ভুক্ত আছে কিনা, তার বাজেট আছে কিনা। আর সেকেন্ড হচ্ছে টিএমইডির যে বাজেট বিভাজন দেওয়া আছে সেই অনুযায়ী বাজেট করা হয়েছে কিনা। এটা করলে আপনার যে কোনো অ্যাক্টিভিটি স্মুথলি আপনি রান করাতে পারবেন এবং কোনো রকমের কোনো আপনার অডিটের ঝামেলা আপনাকে পোহাতে হবে না। তাহলে আমরা এখন পরেরটায় যাই। হ্যাঁ, বলেন। ইনহাউস ট্রেনিং কি স্যার 2 বছরের জন্য দুইটা করা যাবে? সিআরডিবিতে দুইটা ধরুন। হ্যাঁ, আপনি ইনহাউস ট্রেনিং ইনহাউস ট্রেনিং 2 করলে করতে পারবেন, আপনার বাজেট কি আছে তারপর ডিপেন্ড করবে। স্যার এখানে স্যার ওই যে স্যার এখানে যেটা আপনি স্যার প্রাক্কলন তৈরি দিয়েছেন স্যার, সেখানে কোন খাতে কোনটা জিওবি থেকে দিব আর কোনটা আইডি থেকে দিব, এটা স্যার একটু যদি মার্ক করে দেওয়া হতো একটু ভালো হতো স্যার মনে হয়। ভেরি গুড, একটা খুব ভালো প্রশ্ন উঠেছেন আপনি। আমরা আগে যেটা বলতাম যে প্রত্যেক ইভেন্টে জিওবি কে আলাদা করে, আপনাদের কাছে প্রথম যে প্রস্তাব দিয়েছিলাম 6 মাস আগে, তার মধ্যে দেখেছেন যে জিওবি পার্ট এতটুকু, আইডার পার্ট এতটুকু বলে দিয়েছিলাম না, মনে আছে আপনাদের নিশ্চয়, যে প্রস্তাবনাগুলো আছে। জি স্যার। এখন বিশ্ব ব্যাংক সেই জায়গাতে একটু সরে এসছে আর কি। এখন যেটা হলো সেটা হলো আপনাকে 6 কোটি টাকা দেওয়া আছে, এই 6 কোটি টাকার মধ্যে 65 ভাগ হচ্ছে আইডি এর টাকা আর বাদ বাকিটা হচ্ছে 35 ভাগ হচ্ছে সরকারের টাকা। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আইডি এর টাকা থেকে যে খরচগুলো করা যাবে না সেই খরচগুলো করবেন না, তারপরে মিলিয়ে দিলেই হবে সবশেষে। এখন সর্বক্ষেত্রে মিলানোর তো দরকার নাই, যে এই যে যত নন প্রকিউরিং অ্যাক্টিভিটিস করবেন সেখানে সবগুলো সম্মানই আছে আপনার হচ্ছে জিওবি আসবে, জিওবি থেকে আসবে। এবং বিবিধ যেটা থোক বরাদ্দ আছে এটাও মূলত জিওবি থেকে দেবেন, কারণ এর মধ্যে বিভিন্ন রকম সম্মানই আমরা দিয়ে থাকি। এটা স্যার একটু মার্ক করে দিলে ওখানটায়, এই যে আপনার ওই এখানে। স্যার আমি যদি একটু ব্যাখ্যা দিতাম স্যার এই পর্যায়ে। বলেন স্যার এখানে এই আমরা তো স্যার বাজেট বা বিভিন্ন সিজিতে আমরা স্যার বরাদ্দের সময় আমরা বলে দিই যে সম্মানীগুলো
জিওবি থেকে দেওয়ার জন্য স্যার। এই জন্য এখানে আমরা আর আলাদা করে বিভাজন করে দিচ্ছি না এবং দেখাতেও হবে না। হ্যাঁ এটা হচ্ছে প্রতিষ্ঠান পর্যায়ে ওনারা এই ব্যয়টা করবে, ওইটা তখন মেনটেন করবে। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা মোটা দাগে যে 35-65 এটা মানে টোটাল যোগফলের যে তারা টোটাল যোগফল মানে সমস্ত খরচের মিলাবে, বা হ্যাঁ সেটা একদম মিলতে হবে একেবারে 100% এরকম না, মোটামুটি যেমন কোনো একটা বিল যদি মনে করে পুরোটাই জিওবি থেকে করবে উনি, ওনারা করতে পারে। আবার কোনোটাই যে এই খরচে এখানে কোনো সম্মানই নাই, তাহলে পুরোটাই আইডিয়া থেকে তুলে ফেলা লাগবে। বিষয়টা এরকম স্যার, যাতে আমার তো খরচ তো দুই দিক থেকেই করতে হবে, তবে সম্মানের বিষয়গুলো সবসময় অলওয়েজ আমরা জিওবি থেকে দিই, এটা নজর রাখতে হবে। এটা যেন কখনো মিস না হয়। আর এটা স্যার হলো মূল আরেকটা মেসেজ হচ্ছে যে এই যে আমরা যে ফরম্যাটটা পাঠাইছি ইনহাউস ট্রেনিং একটা লিখছি, এখানে ইনহাউস ট্রেনিং যদি আপনার 5টা হয় আপনি 5টা রোতে নেবেন, ইনহাউস ট্রেনিং 1 নাম দিয়ে দিবেন, ওরকম 2, 3 এইভাবে দিয়ে বাজেট চলে আসবে। টোটাল লাস্টে যে কারিগরি শিক্ষায় জনপ্রিয়তা বৃদ্ধির আলোকে আউটরিচ ক্যাম্পেইন, আউটরিচ ক্যাম্পেইন যদি আপনি 5টার জন্য একবারে বাজেট দেখান, এক রোতেই দেখাতে পারেন, অথবা 5টা জন্য 5 জায়গায় দেখান, তাও সমস্যা নেই। আপনাকে মোটামুটি প্ল্যানটা বোধগম্য হতে হবে আমাদের কাছে, যে না আপনার এটা আপনি আপনাদের উপস্থাপনাটা ঠিক আছে, তখন সেই অনুযায়ী আমরা পুরাটাই এই ফরম্যাট যেটা দেবেন এটা আমরা একবারে অনুমোদন দিয়ে দেবো টোটাল টাকা এবং খাত ওয়াইজ ধরে, তখন এই অনুযায়ী আপনারা এজি অফিস বা যেখানে বিল ভাউচার বা যা করা লাগে এগুলো করবেন। আসসালামু আলাইকুম, প্রিন্সিপাল মাগুরা টিএসসি বলছি। ছোট্ট একটা প্রশ্ন, এখানে স্যার যে একটা এক্সাম্পল দেয়া আছে ইনহাউস ট্রেনিং এর, এখানে দেখা যাচ্ছে যে প্রশিক্ষণার্থী 10 জন আর আনুষঙ্গিক আরো 9 জন আছে, কিন্তু নাস্তা এবং দুপুরে খাবার 16 জন, বাকি 3 জন কি খাবে না? এটা কিভাবে এটা ম্যানেজ করবো? এইটা তো এক্সাম্পল, আপনি না, উদাহরণটা এক্সাম্পলটা হোক, আমার মোট জনবল আছে 19 জন, আর নাস্তা কি 16 জনকে দিতে পারবো, বাকি 3 জন কি করবে? না না এখানে আপনি কি হচ্ছে ওই যে এখানে এটা তো আমরা এক্সাম্পল দেখাইছি, আপনি আমরা যাতে কোয়ান্টিটিটা যোগ করা হয়তো ভুল হয়েছে, আপনি তখন হিসেব করে দেবেন আপনার কোনটায় কত লাগবে। আচ্ছা, থ্যাংক ইউ। এটুকু বলে নিয়ে আমি, উনি ভালো প্রশ্ন তুলেছেন আর কি। আপনি দেখেন, আপনি কিন্তু বিশেষ অতিথি, প্রধান অতিথি জি এরা কিন্তু একদিন থাকবে মাত্র, অন্যদিন কিন্তু জি নাই। আচ্ছা, প্রশিক্ষক একদিনে একজনই থাকেন। জি আপনি হিসাব করে দেখেন 16 জনই আছে, 16 জনের বেশি লাগে না। এই যে উদ্বোধনের সময় যে আমরা বিবিধ ব্যয় থাকে সেখান থেকে এই একদিনের নাস্তা হয়তো বা ওই যে অতিথি যারা থাকবে তাদের করাইলেন। স্যার প্রধান অতিথি তো স্যার 2 দিন হবে স্যার, প্রধান অতিথি তো 2 জন হওয়ার কথা, মানে উদ্বোধনের দিন একদিন আর সমাপনের দিন একদিন, 2 জন হওয়ার কথা না প্রধান অতিথি? হ্যাঁ স্যার, আমি বলি স্যার আমাদের ইনহাউস ট্রেনিংটা যদি কমপক্ষে 5 দিন হয় সেক্ষেত্রে উদ্বোধনী সমাপনী রাখবেন 2 বার, আর যদি 3 দিন করেন তাহলে শুধু উদ্বোধন করলেই হবে। আচ্ছা, এইগুলোতে খরচ এত বাড়ায় স্যার আমাদের। তখন আমরা প্রধান অতিথি কিন্তু 2 জন দিব, কিন্তু আমরা প্রাক কলোনে 2 জন ধরে দিব কিন্তু 5 দিন হইলে। আমি হ্যাঁ একটা স্যার, কথা বারবার বলেছি আপনাদেরকে, সেটা হচ্ছে যে আপনি এখানে যে প্রাক্কলিত ব্যয় ধরবেন সেটা টিএমইডির ওই প্রস্তাবিত ওটা ধরে দেখে দেখে করবেন। প্রধান অতিথি একজনই থাকে, একদিন হবে সমাপনীর দিনে, একদিন হবে আপনার উদ্বোধনের দিনে। উদ্বোধনের দিনে। অতএব ওখানে বাজেটের সময় 2 জনই ধরা আছে, ওই বাজেটের ভিতরে বিভাজনের সময় 2 জন ধরা আছে। আচ্ছা, কারণ প্রধান অতিথি তো 2 জন লিখতে পারবেন না আপনি, 2 জন, একজন 2 দিন, একজন 2 দিন, হ্যাঁ। হ্যাঁ সেইভাবে বাজেট করে ফেলুন। ওই জন্য বলছি যে এখানে যে বাজেটটা, সেই বাজেটটা যেটা যে 1,18,520 টাকা যেটা আছে, তার ভিতরে টোটাল বাজেট আছে, বাজেট যেন ভুল না হয়। ঠিক আছে, ধন্যবাদ। এটাকে খুব সাবধানে করতে হবে। প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি। এরপরে দেখেন ওই যে কারিগরি শিক্ষার জনপ্রিয়তা ও ভর্তির হার বৃদ্ধির জন্য আউটরিচ ক্যাম্পেইন, এটা যদি হয় তার একটা সংক্ষিপ্ত বিবরণ আছে এখানে। এখানে খাতগুলো আমি মোটামুটি খাতগুলো দিয়ে দিয়েছি, যে খাতগুলো আছে। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই খাতগুলো না দিলে আমরা বুঝতে পারবো না যে কোনো খাত বাদ দিয়েছেন না কিনা আপনারা, অথবা কোনো খাত বেশি আছে কিনা। কারণ আমরা তো আপনাদের কাছ থেকে এখন আর পুরো বাজেট নিচ্ছি না, আগে তো পুরো বাজেট পেতাম।
পুরা বাজেট বরাদ্দ থাকলে আমরা খুঁটে খুঁটে ওটা দেখতে পারতাম যে কোন খাতে কত টাকা আছে। এখন আমরা শুধু দেখবো খরচের খাত দেখবো আর মোট বাজেট দেখবো। এখন কিন্তু আপনাদের দায়িত্ব বেড়ে গেছে। দু একটা খাত তো স্যার বাদও যেতে পারে, বাদ গেলেও তো আর সমস্যা নাই স্যার, তাই না? বাদ গেলে সমস্যা আছে, বাদ গেলে আপনি ওই খরচ আর করতে পারবেন না। আপনার অনুমোদিত ব্যয় যেটা দেওয়া হবে তার বাইরে কোনো খরচ করতে পারবেন না, তখন আপনার ধরবে। আসসালামু আলাইকুম স্যার, ব্যয়ের খাতও বিস্তারিত লিখতে হবে, এই তো স্যার? ব্যয়ের খাত আপনি বিস্তারিত লিখবেন না, এখানে আপনার কাছে ব্যয়ের খাত বিস্তারিত থাকবে না, আমি একটা জিনিস বলতে প্রপোজালে কি চাচ্ছি, লিখতে হবে স্যার বিস্তারিত ব্যয়ের খাত বিস্তারিত লিখতে হবে কি স্যার? যেমন আমাদের কাছে প্রস্তাব পাঠানোর সময় বিস্তারিত লাগবে না, আপনাদের কাছে বিস্তারিত থাকবে। ভুল যেন আমরা শুধু বাজেটটা দেবো, আমরা দেখবো যে আপনার এই যে আউটরিচ ক্যাম্পেইন এর জন্য এত টাকা বাজেট বরাদ্দ অনুমোদন করা হলো। স্যার আমি যে জিনিস বলতে চাচ্ছিলাম স্যার, বহিরাগত অভিনয় শিল্পী, গায়ক, নৃত্যশিল্পী, আঞ্চলিক শিল্পী, সাংস্কৃতিক শিল্পী, মনে করেন স্যার আমি এটা দিব না, এটাকে আমি এরকম ভাবে বাদ দিতে পারবো কিনা? মানে আমি এই প্ল্যাকার্ডটা আমি একবারে দিবই না, এটাকে আমি করতে পারবো কিনা? আপনি ওই জিনিস রাখবেনই না ওখানে? জি স্যার। তাহলে কি করে আসবেন, আপনি কি দিয়ে করে আসবেন? মানে আমি এই জিনিসটা, এই যে আউটরিচ প্রোগ্রাম করব, কিন্তু এখানে স্যার আমি এই যে মনে করেন এই শিল্পী টিল্পী এটা যে মনে করেন এখানে আনবো না, আমি অন্য এই যে এখানটা 2 নম্বর যেটা আছে সেটা আমি করব, অনুষ্ঠান পরিচালনা, স্ক্রিপ্ট রচনাকারীর, মানে এই জিনিসগুলো আনবো, কিন্তু হয়তো অভিনয় শিল্পী বা এই জাতীয় কোনো এটা যদি না রাখি এক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? না, কোনো সমস্যা নাই। এইটাই স্যার আর কি। স্যার আপনি এই আউটরিচ ক্যাম্পেইন মানে আছে আমাদের এই কারিগরি শিক্ষার প্রচারণার জন্য। এখন প্রচারণা স্যার আপনি এই স্টাইলের সাথে মিলিয়ে আপনার যেভাবে হোক একটা জায়গায় যে আপনি মেসেজ দিয়ে আসবেন সেটা আপনার ডিজাইন থাকবে, শুধু খাতগুলো আমাদের এই খাতের সাথে স্যার মিলাবে। আর কোনোটা বাদ দিতে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার লক্ষ্মীপুর পলিটেকনিক স্যার। জি বলেন। স্যার আপনারা যে বাজেটগুলো দিয়েছেন স্যার, এগুলোর সাথে কি আমরা ভ্যাট ট্যাক্স অ্যাড করে দিব নাকি ওই সরাসরি ওই বাজেটটাই শুধু রাখবো? আপনার টোটাল খরচ যা হবে তাই এখানে বাজেট, তো আপনারা যেমন প্রকিউরমেন্ট প্ল্যান দেন তখন তো টোটাল খরচ ধরেন, ঠিক এখানেও তাই আপনার ভ্যাট ট্যাক্স সহ যা আসবে তাই বাজেট। শোনেন, প্রয়োজনে একটু বেশি করে রাখবেন বাজেটটা, হ্যাঁ, যাতে পরবর্তীতে যেন আবার শর্ট না পড়ে। খরচের সময় কম হলো তাতে তো সমস্যা নেই। সিরাজগঞ্জ ম্যাচ থেকে বলছি। জি বলেন। বাজেট বিভাজন, ওই বাজেট বিভাজনের কপিটা আমাদের না, একটু যদি মেল করা যেত আর কি। আচ্ছা, আমি এক কাজ করি, আমি সবগুলো প্রেজেন্ট করে নিই, তারপরে প্রশ্ন নিই। আচ্ছা, আরেকটা ব্যাপার স্যার একটু বলে রাখি যে উপরেরটা কিন্তু আমরা কিন্তু দিয়েছি ব্যানার। ভালো হবে স্যার, নইলে প্রোগ্রাম শেষ করা যাবে না। আপনার বক্তব্য স্যার শেষ হলে আমরা প্রশ্ন করব। স্যার আমরা একটু বলি স্যার, এই যে উপরেরটা কিন্তু আমরা দেখাইছি যে প্রধান অতিথি একজন, বিশেষ অতিথি পার্টিসিপেন্ট, কিন্তু নিচের গুলো কিন্তু দেখায়নি। নিচের গুলো যখন দিবেন আপনারা ওইভাবে করে দিবেন আর কি। স্যার একটু বলতে চাচ্ছি স্যার, স্যার আমাদের কিন্তু স্যার 11:30টার সময় ডিজি স্যারের সাথে মিটিং আছে স্যার, আমাদের 11:30টার সময় স্যার। হ্যাঁ 11:30টার আগে সেরে দেবো আমরা। হ্যাঁ ডিজি স্যারের সাথে আমাদের মিটিং আছে স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার আপনি উপস্থাপনা শেষ করেন স্যার, পরে আমি শেষ করি, তারপরে আপনাদের অনেক প্রশ্ন দেব ইনশাআল্লাহ। স্যার আসসালামু আলাইকুম, একটা কথা স্যার বলেন, আপনার এক কথা শুনে তারপর হ্যাঁ বলেন। আমরা তো কথা বলার সুযোগই পাই না স্যার। আমরা স্যার নার্সিং ডিপার্টমেন্টে আমরা তো সুযোগই পাই না স্যার, তাহলে আমরা কিভাবে কাজ করব স্যার? হ্যাঁ বলেন, শুনছি আপনার কথা শুনছি। স্যার দুইটা প্রবলেম নিয়ে বলবো। একটা স্যার হসপিটাল এক্সপোজার অ্যাটাচমেন্ট ফর টিচার, একটা আমাদের বাজেট বরাদ্দ আছে, এই কার্যক্রমটা স্যার আমরা কিভাবে করব এইটা একটা স্যার আমাকে বলে দেন। আরেকটা সমস্যা স্যার, এই আমাদের যখন পুরো 1 বছরের বেশি সময় ধরে আমরা এই অ্যাসেটের যে কাজ করতেছি, এই যে আমরা সিআইডিপি তৈরি করতেছি, কাগজপত্র কিনতেছি, তারপরে স্যার আমরা যে ওই যে সিআইডিপি বান্ধাই করতেছি, পাঠাচ্ছি, এই যে যতগুলো খরচ হচ্ছে মিসেলিনিয়াস, এইগুলো স্যার কিভাবে আমরা খরচগুলো দেখাবো, এইগুলো স্যার বুঝতে পারতেছি না। আচ্ছা, আপনাদের দেখেন মিসলেনিয়াস একটা বাজেট দেওয়া আছে, বলেছি আমি যে 8 থেকে 10 লক্ষ টাকা রাখবেন ওখানে ওই প্রশাসনিক এফ ক্যাটাগরির মধ্যে, সেখানে বাজেট আছে 1। 2 নম্বর হচ্ছে আপনার ডাইরেক্ট প্রকিউরমেন্ট করার জন্য, সরাসরি নগদ ক্রয় করার জন্য বছরে 10 লক্ষ টাকার ক্রয় আপনি করতে পারবেন। আপনার কাগজ কলম
যা লাগে স্যার কিনতে বলি হবে। স্যার উনি হ্যাঁ, তো বলুন। বুঝতে পারতেছেন, ওটা হচ্ছে আমরা যে বিবিধ খাত রাখছি, এই সমস্ত খরচগুলো আপনারা বিবিধ খাত থেকে করবেন। সেটাই তো বলছি, বিবিধ খাতে আর করবো। স্যার ওই যে হসপিটাল, আচ্ছা স্যার ওটা বুঝলাম স্যার। আরেকটা স্যার হসপিটাল এক্সপোজার অ্যাটাচমেন্ট ফর এখন এই টিচার, যে এইটা সেটা স্যার কিভাবে করব? সেটাই যাচ্ছি আমি গেলে এখানে ক্লিয়ার হয়ে যাবে। আমি আমাকে যেতে দেন এখানে। 3 নম্বর দেখেন, আমরা দেখেছি যে শিল্প প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে ব্যক্তিবর্গের সমন্বয়ে সেমিনার অথবা ওয়ার্কশপ। এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির সাথে আমাদের একটা লিঙ্কেজ তৈরি করা, সাথে সাথে আমরা কি করছি সেটাকে প্রচার করা, এবং শিল্প প্রতিষ্ঠান যেহেতু আমাদের হচ্ছে মূল স্টেক হোল্ডার, যারা আমাদের এমপ্লয়ার বটে, যারা আমাদের গ্রাজুয়েটদের চাকরি দেয়, তারা, সেটা হসপিটাল হতে পারে, ক্লিনিক হতে পারে, শিল্প প্রতিষ্ঠান হতে পারে, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা করা আমাদের অত্যন্ত জরুরি এবং তাদের ফিডব্যাক নেওয়া জরুরি। এটাই হলো এই ওয়ার্কশপ বা সেমিনারের উদ্দেশ্য। এটা আমরা করব। এর জন্য যে খাতগুলো আছে সেগুলো এখানে আছে। এই ভেন্যু ভাড়ার বলে সবশেষে যেটা দেখছেন সেটা হচ্ছে, আপনি যদি কোনো অন্য কোনো ভেন্যুতে করেন, আপনার প্রতিষ্ঠানের বাইরে প্রকৃত ভাড়া যেটা সেটা এখানে আসবে। এখানে এই খাতগুলো সহ আপনি বাজেট করে ফেলবেন। একটা কথা মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যে এখানে ইন্ডাস্ট্রি অথবা কর্মক্ষেত্রের ব্যক্তিবর্গ ছাড়া অন্যরা যেন না থাকে। এখানে কোনো শিক্ষক থাকবে না। অনেকেই প্রস্তাব পাঠিয়েছেন আমাদের কাছে, সেখানে শিক্ষক ইনক্লুড করা আছে, অমুক স্কুলের শিক্ষক, তমুক স্কুলের শিক্ষক, এগুলো থাকবে না। এর মধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের এই অনুষ্ঠান করতে গেলে আপনাদের যে ওয়ার্কশপ ম্যাটেরিয়াল যেটা আছে 1500 টাকা করে বাজেট দেওয়া আছে। আপনি যদি 100 লোক নিয়ে করতে চান একটা এইরকম একটা ওয়ার্কশপ বা সেমিনার, তাহলে 1.5 লক্ষ টাকার এই জিনিস কিনতে হবে, সরঞ্জাম কিনতে হবে, যেটি আপনি ক্যাশ পারচেজে পারবেন না, নগদে ক্রয় করতে পারবেন না। অতএব আপনার ক্রয় পরিকল্পনার মধ্যে এটিকে ইম্প্যাক্ট থাকতে হবে। ওই জন্য বারবার বলেছি যে ক্রয় পরিকল্পনা যেটা করছেন আপনারা, তাহলে আজ থেকেই যদি এই নন প্রকিউরিং অ্যাক্টিভিটিসের পরিকল্পনা করেন, তাহলে সেইখানে কি পরিমাণে কেনাকাটা আছে সেটা আপনারা একটা ধারণা পেয়ে যাবেন। তাহলে আপনাদের বার্ষিক ক্রয় পরিকল্পনায় এটি চলে আসবে। স্যার আমরা যদি অলরেডি তো আমরা অনেক এই অর্থ বছর ক্রয় পরিকল্পনা পাঠাই দিচ্ছি, এখন এই ট্রেনিং এর জন্য যদি কোনোটা অ্যাড করে এটা পরে আমরা আবার নতুন করে সংশোধনী দিয়ে নিতে পারবো, অনুমোদন নিতে পারবো স্যার। আর একটা ইপিপি পাঠিয়ে দেবেন, অসুবিধা নাই। এটা হলো আরেকটা ওটা একটা প্যাকেজ করবেন, সেটা হচ্ছে সেমিনার অবলিক ওয়ার্কশপ ম্যাটেরিয়ালস, ওইটা করেন। এরকম করে এর মধ্যে ব্যাগ ট্যাগ সব ঢুকিয়ে দিয়ে একটা করে ফেলতে স্যার পারবেন। এইগুলো হয়তো আরএফকিউ দিয়ে ইজিপি আরএফকিউ দিয়ে আরেকটা এপিপি পাঠাই দিলাম স্যার। হ্যাঁ স্যার এটা কি এই এই আরএফকিউটা কি ইজিপি তে করতে হবে স্যার? সব ইজিপিতে, ইজিপির বাইরে কোনো কিছু হবে না। তাহলে এটা তো এটা তবে টাইম কনজিউমিং হবে স্যার, অনেক সময় লাগবে তো স্যার। একটু সময় লাগবেই। ইজিপিতে এতে আরএফকিউ বেশি সময় লাগে না, 1-1.5 মাসের মধ্যে সবকিছু করে ফেলা। আপনি আজকে পাঠিয়ে দিলে, ঠিকঠাক পাঠিয়ে দিলে 7 দিনের মধ্যে আমরা অনুমোদন দিয়ে দেবো, তখন আমরা করে ফেলতে পারবেন। এই জন্য আমি দেখেন আরো 3 মাস আগে থেকে বলছি যে আপনাদের যখনই মিটিং এ বসি তখনই বলি আমি যে নন প্রকিউরিং কার্যক্রমের মধ্যে যেগুলো কেনাকাটা আছে সেগুলোকে ইম্প্যাক্ট করবেন, কিন্তু এখন পর্যন্ত যারা এপিপি পাঠিয়েছেন কারোর মধ্যে সেটা আমরা পাইনি। এটা একটা হলিস্টিক অ্যাপ্রোচ। আপনাকে প্রতিষ্ঠান প্রধান হিসেবে একদম একটা আপনার কাছে একটা অ্যাকশন প্ল্যান থাকবে, কখন কি করবেন আপনি। এটা না থাকলে আপনি বাস্তবায়ন করতে পারবেন না এই আইডিজি। আমাদের প্রায় 1 কোটি টাকা সব মিলিয়ে নন প্রকিউরিং অ্যাক্টিভিটিস আছে। ধারণা ছিল যে নন প্রকিউরমেন্ট অ্যাক্টিভিটিস এটি শুধু অনুমোদন নিলেই হবে, প্রকিউরমেন্ট প্ল্যানে এটা ইনক্লুড করতে হবে না। কিন্তু না, এটা তো সেই আমি আরো বলতে গেলে 8 মাস আগে থেকে বলছি যে নন প্রকিউরিং এর মধ্যে প্রকিউরিং অ্যাক্টিভিটিস আছে, সেগুলোকে সব চিন্তা করতে হবে। যেরকম টিচিং ফ্যাক্টরি কনসেপ্ট, ওখানে গিয়ে দেখবেন যে যদি কেউ বাস্তবায়ন করতে চান সেখানে প্রকিউরিং অ্যাক্টিভিটিস আছে। আচ্ছা আমরা এগোই। টেকনোলজি ভিত্তিক অতিথি বক্তা আমন্ত্রণ, যে বিষয়টা বলছিলাম,
এখানে অতিথি বক্তার সম্মানী আছে, বক্তার জন্য ক্রেস্ট আছে, ব্যানার আছে, সাউন্ড সিস্টেম আছে, স্থিরচিত্র ভিডিও ধারণ আছে, অংশগ্রহণকারীদের নাস্তা আছে, দুপুরের খাবার আছে। তো এই যে অতিথি বক্তা যারা হায়ার করবেন, আগেও বলেছি দুটা হতে পারে, অতিথি বক্তা হতে পারে কোনো স্কিল বেসড অথবা নলেজ বেসড, হোয়াট এভার মে বি দ্য কেস। এটা আমাদের চাকরিদাতা যারা আছেন সেই সমস্ত ক্ষেত্রে যারা পটেনশিয়াল পার্সন আছেন, যারা ভালো বোঝেন, তাদেরকে নিয়ে আসবেন। অনেক প্রতিষ্ঠান প্রস্তাব করেছেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এখন আপনি যখন অতিথি বক্তা হায়ার করবেন, যদি সেটা ক্রাফটসম্যানশিপ হয় তার কথা আলাদা, সুপারভাইজার নিয়ে আসবেন। কিন্তু যখন আপনি কোনো অফিসার লেভেলের কাউরে হায়ার করবেন, তখন চিন্তা করবেন যে মিনিমাম তিনি যেন আমাদের নবম গ্রেড ভুক্ত হয়, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তারও জন্য যিনি আসবেন তার জন্য সুবিধা, আপনার জন্য সুবিধা। কিন্তু যদি আপনি স্কিলস হয়, সেখানে আর ওইটির চিন্তা করার অবকাশ নেই। আসসালামু আলাইকুম স্যার। স্যার ইউনিভার্সিটি টিচার ইনক্লুড করা যাবে কিনা স্যার অতিথি বক্তা এভরি হিসেবে? হায়ার আপনি করতে পারবেন, যাকে দরকার। থ্যাংক ইউ স্যার। এটাতে কোনো বার নেই, এটা ডিপেন্ড করবে আপনার বিষয়বস্তুর সাথে তার সংশ্লিষ্টতা কিরকম, তার অভিজ্ঞতা কিরকম, এটা ডিপেন্ড করবে। এবং এই ক্ষেত্রে আপনাকে এখন আমি আগেও বলছি, এখনো বলছি, আগে কিন্তু আমরা সমস্ত প্রস্তাব চাইতাম, সেটা যাচাই বাছাই করে দেখতাম সঠিক আছে কিনা। এখন কিন্তু আপনাদের উপর আমরা সেটা ছেড়ে দিচ্ছি। আমরা মুখে শুধু বলে দিচ্ছি যে আপনি এমন ব্যক্তিকে হায়ার করবেন, তিনি যা বক্তব্য দেবেন সেই জানলার পাশে আমার আছে, আবার দেখেন শিক্ষকরা জানে এমন না হয়, নতুন কিছু হয়, অ্যাডভান্স লেভেলে কিছু হয়, এটি এনশিওর করার দায়িত্ব আপনার। না করতে পারলে যে কোনো সময় দেখবেন না অভিযোগের সম্মুখীন হতে পারেন। আপা কথা বলেন না, দয়া করে মিউট করে রাখেন। স্যার একটু কথা ছিল এই জায়গায়। স্যার বলেন। অতিথি বক্তার এই যে যেখানে বিবরণ আছে না, হ্যাঁ, মোটামুটি অতিথি বক্তা সম্ভাব্য কে হতে পারে তাদের নামও স্যার এখানে যেন আসে আর কি। সম্ভাব্য কাজ করার সময় হয়তো যদি কোনো কারণে চেঞ্জ হয় সেটা হলো, কিন্তু সম্ভাব্য নাম যেন এখানে আসে আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি অভিজ্ঞতা সম্ভাব্য নাম দিয়ে দেবেন এখানে। এখানে সংখ্যাটা কি উল্লেখ করার দরকার আছে? মানে আগের যে প্রস্তাবনা ওখানে কিন্তু সংখ্যা উল্লেখ আছে। দেখেন এখানে অন্য জায়গায় কিন্তু বিষয়বস্তু আমরা লিখি নাই, এখানে বিষয় লেখা, যেন শিল্প কারখানায় রোবোটিক্স টেকনোলজির প্রয়োগ, একটা উদাহরণ দিয়ে দিছি আমরা। তাহলে এখানে রোবোটিক্স এর প্রয়োগ হইতে গেলে অতিথি বক্তা কে বুঝতেই পারছেন, একজন হায়ার লেভেলের কোনো লোক হবেন যিনি রোবোটিক্স সম্বন্ধে তার নলেজ আছে, এই জন্য উদাহরণ হিসেবে একটা দিয়ে দিছে এখানে। এমনি একটা দিলে হবে না। আপনি ওই যে নিয়ে আসলেন যে মাইক্রোসফট অ্যাক্সেস এর উপর করার জন্য একটা অতিথি বক্তা, সেটা দিয়ে হবে না। আপনি নিয়ে আসতে পারেন সাইবার সিকিউরিটি, ফরেনসিক সাইবার সিকিউরিটি নিয়ে আসতে পারেন, ফরেনসিক সিকিউরিটি নিয়ে আসতে পারেন। এই জায়গাগুলো খেয়াল করবেন। পারলে সম্ভাব্য বক্তব্য নাম দিয়ে দেবেন। আর এখানে অনেকগুলো হবে, অতিথি বক্তা একজন না তো, আপনি যদি একাধিক হয় একাধিক রোজ যোগ করে করে এই বছরে যতগুলো করবেন ততগুলো এখানে ঢুকাতে পারবেন। তুমি একটু গরম করে দাও, তোমার গলাটা কেমন করছে। স্যার আমরা বছর কি ফিসক্যাল ইয়ার ধরবো না ক্যালেন্ডার ইয়ার ধরবো? এটা ফিসক্যাল ইয়ার ধরবেন। ওকে। আর আইডার টাকা খরচ করার সময় কোনো ক্যালেন্ডার ফিসক্যাল ইয়ার নাই, সারা বছর করতে পারেন। তবে ফিসক্যাল ইয়ারের মধ্যে এটাকে অ্যাপ্রুভ করে রাখতে হয় এপিপিটা। শিল্প কারখানা পরিদর্শন, শিক্ষক আছে, শিক্ষার্থীও আছে, এটা আপনারা আগে করেছেন, এটা নিয়ে আমাদের অত বেশি বলার মনে অবকাশ নেই। আমরা আইবাসে কিন্তু জিওবির টাকা বরাদ্দ দিয়ে দিয়েছি অলরেডি। হ্যাঁ, সবাই বলেছে আর কি 30 লক্ষ টাকা পেয়ে গেছেন তারা। এবং আইডি এর টাকা আমরা তো আগে থেকে আছে দেওয়া, এখন আপনারা সবাই খরচ করা শুরু করতে পারেন আর কি, কোনো অসুবিধা নেই। শিল্প কারখানা পরিদর্শন শিক্ষক শিক্ষার্থী দুই গ্রুপের আছে। আপনারা এটাকে বাস্তবায়ন করেছেন, অনেকেই বাস্তবায়ন করেন নাই। এইখানে একটি কথা শুধু বলা আছে যে যেহেতু এইখানে
ক্যাশ পারচেসটা করা খুব জটিল হয়ে যায়। ওই জন্য যদিও বলা আছে আমাদের ওই টিএমইডির প্রজ্ঞাপনে 1500 টাকা বলা আছে ভিজিটিং সামগ্রী, একদিনের ভিজিটিং সামগ্রী 1500 টাকা হয় না। এই জন্য এটাকে আমরা 250 টাকার মধ্যে সীমিত রাখার কথা বলেছি। আবারও বলছি, শিল্প কারখানা পরিদর্শনের ক্ষেত্রে 250 টাকার ভিজিটিং সামগ্রী সীমাবদ্ধ রাখবেন দয়া করে। আর সব যেমন আছে তেমনি থাকবে, তাহলে আপনারা ক্যাশ পারচেস করে এটাকে চালিয়ে দিতে পারবেন। এখন ওই যারা মেডিকেলের যারা আছেন তারা শিল্প কারখানা পরিদর্শন বলতে তাদের বোঝাবে হসপিটাল, ক্লিনিক, প্যাথোলজিক্যাল সেন্টার, এগুলো পরিদর্শন। আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে পারবেন যদি আপনাদের সেটা প্রয়োজনীয় নিরিখে সঠিক হয়। আর এই ক্ষেত্রে যেটা করবেন, এই যে সংক্ষিপ্ত বিবরণের ওখানে শিল্প কারখানার মোটামুটি ভাবে একটা নাম দিয়ে দেবেন যে এই কারখানাগুলো আমরা দেখব, তাহলে আর কিছু করতে হবে না। এটা আপনারা নিজেরা করেছেন অনেকে, এটা আমরা জানি। স্যার এখানে আমার একটা স্যার আমরা এটা পাঠিয়েছিলাম স্যার, আবার কি হ্যাঁ। নতুন করে পাঠাইতে হবে স্যার? যারা পাঠিয়েছেন সেটা নতুন করে পাঠাতে হবে না যদি অনুমোদন। আমাদের কাছে জানা মতে কোনো কিছু আর পেন্ডিং নাই, আমরা স্রেফ বসে আছি, আমাদের কাছে কোনো নন প্রকিউরিং অ্যাক্টিভিটিস পেন্ডিং নাই। যেগুলো আমরা দিতে পারি নাই সেগুলোকে ফোনে বলে দিয়েছি কেন দিতে পারি নাই। স্যার আমরা গতকাল একটা পাঠাইছি আর কি শিল্প স্যার কারখানা আসসালামু আলাইকুম। স্যার বরিশাল আসসালামু আলাইকুম। পেন্ডিং আছে স্যার। বরিশাল পলিটেকনিক দিয়ে দিয়েছি আমরা। লালমনিরহাটের টিচারদেরটা স্যার, টিচারদেরটা বরিশাল পলিটেকনিকের যে টিচারদের। এই বরিশাল পলিটেকনিক টিচারদের আছে মেহেদি? এক মিনিট স্যার বরিশাল পলিটেকনিক টিচারদের আছে স্যার, এটা পাঠিয়েছিলাম স্যার, অনেক দিন হয়ে যায় জানতে পারি নাই স্যার। স্যার একটা প্রশ্ন স্যার, ভিজিটিং সামগ্রী স্যার মন্ত্রণালয়ের টিএমইডি তে দেওয়া আছে 1500 টাকা স্যার। আমরা বলেছি এখানে 250 টাকায় রাখবেন, ওটা ভুল বশত চলে এসেছে ওই ও শিক্ষকদের। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার বুঝতে পারছি। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। স্যার আমার সিআইডিপি তে 3টা ডিপার্টমেন্ট দেখানো আছে, আমার একটা সিভিল ডিপার্টমেন্ট দেখানো নাই। ওই সিভিল নন প্রকিউরমেন্ট যে সমস্ত কর্মকাণ্ড শিক্ষকদেরকে শিল্প কারখানায় পাঠানো বা ছাত্রছাত্রীদেরকে নিয়ে যাওয়া, আমি সিভিল ডিপার্টমেন্টের যে যেটা সিআইডিপি তে দেখানো নাই, সেই ডিপার্টমেন্টের এদেরকে এই ফ্যাসিলিটিটা দিতে পারবো কিনা? এখন রিভাইজ সিআইডিপি তে দেখিয়ে দিয়ে করে ফেলবেন। আবার রিভাইস সিআইডিপি স্যার আমি তো পাঠাই দিয়েছি, ওখানে তো দেখাইনি স্যার। এখন আবার দেখান নেই তো আমাদের কিছু করার নেই। তাহলে আর আর পারবো না এটা স্যার। পাঠিয়েছিলাম কার কাছে স্যার, খোঁজ নিব স্যার? যদি আপনি পাঠিয়ে থাকেন তাহলে আপনার জন্য, আর দয়া করে যিনি বললেন আপনার জন্য স্পেশালি বলছি আপনি আবার পাঠিয়ে দেন, এটাকে আমরা ডিসকার্ড করে দেবো। না এটার জন্য স্যার ফোনও পাই নাই এবং অনুমোদন হয়েছে কিনা তাও বলতে পারিনি স্যার। আর দয়া করে যেটা করবেন আপনারা যারা পাঠাননি এখনো, তারা এই যে ইন্ডাস্ট্রি ভিজিটের বেলায় ডিপার্টমেন্ট উল্লেখ করবেন না, খালি লিখবেন যে জ্যেষ্ঠ শিক্ষার্থীদের হলো ইন্ডাস্ট্রি ভিজিট, তাহলে তো হয়ে যায়। বরাদ্দ রেখে দেবেন, তাহলে তার ডিপার্টমেন্ট লিখতে হয় না। স্যার আমাদের আগেরই অনুমোদন নেওয়া আছে 2 মাস আগে, 3 মাস আগে। অনুমোদন না থাকলে সেটা করে ফেলবেন, এটার সাথে সেটা সম্পর্ক নাই। না এখন এখানে একটা সমস্যা ছিল, যে ব্যাচের জন্য আমরা অনুমোদন নিয়েছিলাম ওরা যেন 8ম পর্বে ইন্ডাস্ট্রিতে আছে, কারণ আমরা একটা চিঠি দিয়েছিলাম যে আমরা 6ষ্ঠ পর্বে যদি এটা করতে পারবো কিনা, কিন্তু স্যার সেটা অনুমোদন পাই নাই। তাহলে এখন ওটাকে বাদ দিয়ে নতুন করে পাঠিয়ে দেবেন, আমরা দিয়ে দেবো। নতুন করে আবার পাঠিয়ে দেবো। ওখানে বলবেন 11 তারিখে এটা নেওয়া ছিল, এটাকে বাতিল করে দেওয়া হোক, তাহলে আমরা ওটা বাতিল করে দেবো, ওই স্মারক বাতিল করে দিতে হবে। স্যার আসসালামু আলাইকুম স্যার, মাইমিসিং থেকে স্যার একটা প্রশ্ন ছিল স্যার। আমি আগে শেষ করে নিই ভাইজান, তারপরে করি, আপনি শেষ করি দয়া করে। আচ্ছা স্যার, এই সম্বন্ধে আর কি প্রশ্নটা স্যার আর কি ওই যে ইন্ডাস্ট্রি ভিজিট সম্বন্ধে। আচ্ছা সবগুলো প্রশ্ন বলতে পারবো। শিল্প কারখানায় শিক্ষকদের প্রশিক্ষণ, এটা শিল্প কারখানায় অবলিক হাসপাতাল ক্লিনিকে শিক্ষকদের প্রশিক্ষণ মেডিকেলের জন্য। এটা হলো আমাদের 1 থেকে 2 মাস পর্যন্ত শিক্ষকদের অ্যাটাচড করার স্কোপ আছে। তাতে প্রতি মাসে একজন টিচার 1500 টাকা করে সম্মানে পাবেন সংযুক্তি ভাতা হিসেবে। এই টিএমইডির যে অনুমোদন তার মধ্যে দেওয়া আছে। সেখানে 15,000 ছিল স্যার। হ্যাঁ 15,000 পার মান্থ। 2 মাসের দিন জন্য 30,000 টাকা পাবেন, সম্মানে পাবেন। স্যার এখানে কোনো শিল্প কারখানায় কোনো লোকের কোনো বেনিফিট দেখানো নাই স্যার? আছে স্যার, বেনিফিট আছে। প্রতিষ্ঠানের জন্য সানডে গিফট আছে, শিক্ষক প্রশিক্ষণার্থীর সচিত্র প্রতিবেদন আছে,
শিল্প প্রতিষ্ঠান কর্তৃক প্রস্তুতকৃত প্রতিবেদন ও সনদ, এখানে 10,000 টাকা দেখানো আছে, তার মধ্যে এটাকে কভার করতে হবে। ওনাদের কোনো সম্মানই দেখানো হয় স্যার? কোনো সম্মানই নাই, এটা দেয়নি, টিএমইডি দেবে না। যেরকম আমাদের আইটিসি স্যার কোনো ওনারা সম্মানই রাজি নাই। হবে স্যার এটাতে? হ্যাঁ স্যার এখানে টিএডি এটা স্যার, কিভাবে শিল্প হবে স্যার? কারখানা লোকেরা এখানে কি কোনো রাজি টিএডি হবে হবে স্যার কিনা এতে? স্যার? টিএডি যদি দূরে হয় প্রতিষ্ঠানে, সেই টিএডি নিতে পারবেন। আমাদের যে মিসলেনিয়াস খাত আছে সেখানে টিএডি দেওয়া আছে। শিক্ষক একবার যাবেন আর একবার আসবেন। তাদের সম্মান ছাড়া তাদের কি স্যার আমাদের ট্রেনিং এর জন্য অ্যাকসেপ্ট করবে? তাদের সম্মান দিতে হবে না, তারা যারা প্রশিক্ষণ দিবে। এটা ভাই মন্ত্রণালয় দেবে না, তখন আমরা কি করব? তাহলে সেটা আমরা বাস্তবায়ন করবো কিভাবে স্যার? এইভাবে যদি মন্ত্রণালয় বললে আপনাদেরকে আবারও বলি, এমনি আমাদের নিতে চায় না। স্যার ঢাকা পলিটেকনিকে বলছিলাম স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার। আপনাদেরকে আবারও বলি, আপনারা কেউই এখানে যারা যুক্ত হয়েছেন ফোকাল পয়েন্ট থেকে শুরু করে অধ্যক্ষ মহোদয়ের, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আপনারা এই যে টিএমইডি এর বাজেটটাকেও ঠিক মতো দেখেন নাই। দেখলে অনেক ওটা দেখছি স্যার, কিন্তু এইটা আমাদের প্রশ্ন, কিন্তু আমরা তো স্যার অসুবিধা মানে এই সমস্যাগুলি ভোগ করি। এই জন্য স্যার বলতেছি যে টিএমইডি এইভাবে যদি বলে আর শিল্প কারখানা আমাদেরকে ট্রেনিং দিবে নিবে, কোনো তারা কোনো সম্মানই পাবে না। আমাদের শিল্প কারখানার মালিকরা কি স্যার এতটা ভালো এখনো হয়েছে? টিএমইডি বুঝতে হবে স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার ঢাকা পলিটেকনিক থেকে স্যার। আমাদের সমস্যা হচ্ছে কি, আমরা আগে যোগাযোগ না করেই, তাদের সাথে কিছু না করেই আমরা আগেই একটা হাইপোথিসিস বিল্ড আপ করে ফেলি। স্যার হ্যালো, আমরা হ্যালো স্যার, শোনা যাচ্ছে স্যার? আপনি গিয়ে দেখেন তারা নেয় কিনা। অনেক ক্ষেত্রে হয় কি, অনেক ক্ষেত্রে তারা নেওয়া না, শুধু আপনাকে টাকা দিয়ে নেবে, যদি আমার শিক্ষকের সেই পটেনশিয়ালিটি থাকে। স্যার টিএমইডি তে খাতোয়ারি যে বাজেটটা দেওয়া আছে স্যার। হ্যালো স্যার, আমি একটু কথা বলতে যাচ্ছিলাম স্যার। ঢাকা পলিটেকনিক থেকে স্যার। আমি বলি, আমাদের এই খাত আছে, এটার মধ্যে যদি অ্যাডাপ্ট করা সম্ভব হয় তাহলে করবেন, না হলে না করবেন। ওটা স্কিপ থাকবে, পরে ওটাকে শিফট করে দেবো আমরা। হ্যালো স্যার, আমাদের যেরকম আছে, আমরা কাজ করি হচ্ছে ইন্ডাস্ট্রির প্রোডাক্ট দেওয়ার জন্য। ইন্ডাস্ট্রি সেরকম দায়বদ্ধতা আছে, যদি কোনো ইন্ডাস্ট্রি নেয় সেখানে যাবেন, না হলে না যাবেন। স্যার টিএমইডি তে যে বাজেট দেওয়া আছে স্যার, এখানে আইডিজি আইএমসি এর হিসাবটা কি রকম স্যার? ওটা নিয়ে পরে কথা বলছি, ওখানে সমস্যা আছে। স্যার আমি একটু কথা বলতে যাচ্ছিলাম স্যার, আমার কথা কি শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। স্যার আমি সিদ্দিক বলছিলাম ঢাকা পলিটেকনিক স্যার। এই যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ফিচার স্যার, এটা কি স্যার আমি বিটাকে দিতে পারবো স্যার? কোথায়? বিটাক ঢাকা বিটাকে কি দেওয়া যাবে স্যার? ঢাকা বিটাকে না দেওয়া ভালো। বিটাক তো ইন্ডাস্ট্রি না, ইন্ডাস্ট্রি সহায়তা কেন্দ্র। তার কারণ হচ্ছে স্যার, ইন্ডাস্ট্রিতে আমরা চিঠি পাঠাইছিলাম স্যার, ইন্ডাস্ট্রিতে নিতে চাচ্ছে না, এই টিচারকে নিয়ে তারা গ্যাদারিং করতে চাচ্ছে না স্যার। এখন তাহলে স্যার আপনাদের ওখান থেকে ইন্ডাস্ট্রিতে একটা চিঠি দিতে হবে স্যার, যে ওই কিছু কিছু ইন্ডাস্ট্রিতে চিঠি দিতে হবে আপনাদের মাধ্যমে, তাহলে আমাদেরকে রিসিভ করবে। আদারওয়াইজ ওনারা এইটা রিসিভ করতে চাচ্ছে না, পিওর ইন্ডাস্ট্রি যেটা। সিদ্দিক সাহেব শুনেন, এই স্যার আমি একটু বলি, তাহলে আপনার সহজ হবে এই জিনিসটা। আইডিসি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের ক্যাপাবিলিটিস বৃদ্ধি করা, তাদের সক্ষমতা বৃদ্ধি করা ইন অল রেসপেক্ট। এই জন্যই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানকেই তার মতো করে ব্যবস্থা নিতে হবে। স্যার আসসালামু আলাইকুম, আমি প্রিন্সিপাল বরিশাল পলিটেকনিক একটু বলতে যাচ্ছিলাম। হ্যাঁ বলেন। এই ইভেন্টটাতে স্যার আসলে আমাদের এক্সিকিউট করার সুযোগ নাই। ঢাকা পলিটেকনিকের থাকতে পারে, আমার প্রতিষ্ঠানে প্রত্যেক টেকনোলজি একজন বা দুইজন শিক্ষক আছে। আমি 1 মাস বা 2 মাসের জন্য কোনো অবস্থাতেই শিক্ষককে এরকম ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্টে পাঠাইতে পারবো না। আমার 24টা পদের মধ্যে যখন 2 জন থাকে, 2 জন 2 শিফটের দায়িত্ব পালন করে, সুতরাং এই ইভেন্টটাতে আমি যাবই না। তো সুতরাং যে প্রতিষ্ঠানে এটার সুযোগ আছে তারা করবে, এবং তাদের তো আপনি অলরেডি বলছেন যে কমিউনিকেশন করে তাদের সাথে করতে হবে, যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বাজেট তাদের জন্য নাই। সুতরাং সেই রকম জায়গায় যেতে হবে যারা স্বপ্রণোদিত হয়ে তাদের হয়তো রেপুটেশন অথবা তাদের প্রচার প্রসারের জন্য তাদের প্রতিষ্ঠানটাকে ফ্ল্যারিশ করার জন্য হয়তো অনুমতি দিতে পারে। কিন্তু আমি বরিশালের কথা বলবো যে আমি এই ইভেন্টটাতে টাচই করব না, কারণ আমার শিক্ষক নেই। সিম্পল। সেটা তো ব্যাপারে আমাদের বেশিরভাগ প্রতিষ্ঠানে যেটা হয়েছে, শিক্ষকের এত স্বল্পতা
যে আমাদের এই 1 মাসের জন্য শিক্ষক পাঠিয়ে দিলে আমার এখানে সমস্যা হবে। তারপরেও আমি বলবো সেটা হচ্ছে যদি সম্ভব হয়, আপনি মনে করেন যে আমরা স্থানীয় কোনো প্রতিষ্ঠান যদি হয়, যিনি মর্নিং শিফটের শিক্ষক আছেন, কিন্তু শিক্ষকরা 2 ভাগে ভাগ করা আছে না, তাকে ইয়েতে করলেন ইভিনিং শিফটে দিয়ে দিলেন কোনো ইন্ডাস্ট্রিতে, লোকাল ইন্ডাস্ট্রিতে, আর লোকাল ইভিনিং শিফটের শিক্ষককে যদি মর্নিং শিফটে দেওয়া যায়, এরকম করে যদি ম্যানেজ করা যায়, তাহলে হবে কি এটা শিক্ষকদের একটা ভ্যালু অ্যাড হলো, এটা পরবর্তীতে তাদের শিল্প অভিজ্ঞতা হিসেবে যুক্ত হলে পরবর্তীতে সুবিধা পাওয়া যায়। এটা করার চেষ্টা করতে হবে। আমি বরিশালের জন্য বিশেষ বললাম, এবং অন্য অনেক প্রতিষ্ঠান হতে পারে। এখন তো আমাদের শিক্ষকরা সকালের শিফট আর বিকালের শিফটে বিভক্ত করা আছে, এইভাবে করা যেতে পারে। এটা অবশ্য ঢাকা এবং ঢাকার কাছাকাছি নরসিংদী যাদের ইন্ডাস্ট্রি আছে, হ্যাঁ, আমাদের অনেক জায়গায় এখানে অনেক জায়গায় করা সম্ভব। আমরা এখানে যেমন কি বলে আমাদের ওই যে অপশনিন, তারপরে আরো কয়েকটা ইন্ডাস্ট্রি বিসিকে আছে, তাদের সাথে কমিউনিকেট করছিলাম এই ওয়েতে। তারা আসলে ওইভাবে তাদের তো প্রোডাকশন থাকে, তারা করতে চায় না। আমরা বলছি যে প্রয়োজনে আমার টিচার প্রোডাকশনের সাথে লিঙ্ক হবে, সুপারভিশন বা কোয়ালিটি কন্ট্রোলে থাকবে, আপনাদের সাথে সাথে কাজ করবে। তারপরেও তারা আসলে ফিল করে যে তাদের না, নিজে প্রোডাকশনে নিজে চায় না, ঠিকই বলেছেন। এটা আমাদের এখনো ইন্ডাস্ট্রির লোকজনের সেটা আসে না, তারা বাইরের লোকে বদারেশন মনে করে। তারপরে যদি চেষ্টা করে পারা যায় সেটা করতে হবে আর কি। আর কতগুলো বরিশালে কতগুলো ছোট ছোট ইয়ে আছে, ওই যে ডকেড এর মধ্যে শিপহেড এর মতো আছে, ওগুলোতে দেওয়া যেতে পারে, মেকানিক্যাল শিক্ষককে দেওয়া যেতে পারে। স্যার ইলেকট্রিক্যাল কি পিডিবি বা পল্লী বিদ্যুতে করতে পারবে স্যার? হ্যাঁ হ্যাঁ, সবখানে পিডিবি করতে হবে, ডেসা, ডেস্কো, পিডিবি, পল্লী বিদ্যুৎ সবখানে করতে পারবে। আসসালামু আলাইকুম। করতে পারবে স্যার, 2 শিফট মিলে টিচারই আছে একজন, তাইলে স্যার না। কিভাবে সকাল বিকাল করে দিব? আরে ভাই, শিক্ষক না থাকলে তো নাই। আমার যদি অতিথি নাই থাকে তাই আমি খাবার রান্না করবো কি জন্য? ওইটাই, তাইলে স্যার ইন্ডাস্ট্রি আছে ঠিকই, কিন্তু স্যার টিচার নাই। মুন্সিগঞ্জ থেকে বলছি, মুন্সিগঞ্জ টিএচসি। কারণ আমি জানি এগুলোকে, এটা তো আমি ভাই আপনাদেরই মানুষ, তো আমি জানি কত কষ্ট করে প্রতিষ্ঠান চালাতে হয়, এটা আমি জানি। ইন্ডাস্ট্রি আছে টিচার নাই, একজনই সকাল বিকাল 4-5 দিন ট্রেনিং এ যাই, সেখান থেকে টানাটানি করি, আসেন এটা করেন। না, এটা সমস্যা আছে, এটা সমস্যা আছে। শিক্ষক না থাকলে তো আর করতে পারবেন না আপনি, শিক্ষক না থাকলে তো আপনাকে জোরও করা যাবে না। এখন স্যার এই স্ক্রিনে স্যার যে শিটটা দেখতেছি এইটা তো স্যার পাই নাই। এটা জি স্যার, যেটা এখন আমরা সবাইকে পাঠিয়েছে যে না পেয়ে কোথায় কোথাও পান, মুন্সিগঞ্জ না? জি স্যার, মুন্সিগঞ্জ টিএচসি। আচ্ছা স্যার হ্যাঁ। আমি একটু বলি স্যার, এই যে আজকের আলোচনা থেকে আরো যে কিছু কিছু বিষয়ে তো আমরা এই শখে অ্যাড করব, সেই সমস্ত তথ্যগুলো আপনারা দিবেন, আমরা আজকে আপডেট করে আবার পাঠাই দিব স্যার মিটিং আমি শেষে। আমি একটু বলতে চাচ্ছিলাম স্যার, সেটা হলো যে আমাদের যে আইডিজি বা আমাদের যে অ্যাসেট প্রজেক্টের মাধ্যমে স্যার খণ্ডকালীন শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা যায় কিনা স্যার? তাহলে আমার মনে হয় যে স্যার এই যে আমার ফ্যাকাল্টি গুলো রিচ হবে স্যার, এবং পড়াশোনার মান একটু বাড়বে স্যার। অন্তত পক্ষে 2 জন বা 1 জন করে টিচার যদি নেওয়া যায়, এটা যদি আপনারা একটু চিন্তা ভাবনা করেন নতুন ভাবে, আমার মনে হয় স্যার একটু বেটার হয় আমাদের জন্য। আচ্ছা, এটা আমাদের নীতি নির্ধারণের বিষয়, তো আমরা নজরে রাখলাম, আমরা জানাবো আর কি। ঠিক আছে, আমরা পরেরটাতে যাই। জব ফেয়ার আমি একটু শেষ করি, 11:30টায় আপনাদের পলিটেকনিকের মনে মিটিং আছে, আমি ওটা শেষ করে নিই, তারপরে আপনাদের কথাবার্তা শুনি। যাদের মিটিং নেই তারা যুক্ত থাকতে পারবেন। জব ফেয়ারের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মেলার মাধ্যমে চাকরি দেওয়া। এখানে চাকরি দাতাদের সাথে যোগাযোগ করা হয়, তাদেরকে প্রতিষ্ঠানে নিয়ে আসা হয়। আমাদের যেগুলো চাকরি প্রার্থী গ্রাজুয়েট আছে, পাশ করা, তাদেরকে তৈরি করা হয়, তাদের সিভি জমা দেওয়া হয়, তারা ইন্টারভিউ ফেস করে, অন দ্য স্পট তারা চাকরির নিশ্চয়তা পায়। এটি হলো একটি উদ্দেশ্য। তার সাথে মূল উদ্দেশ্য এটি। সেকেন্ডারি উদ্দেশ্য হচ্ছে শিল্প কারখানার সাথে আমাদের চাকরিদাতাদের সাথে আমাদের মেলবন্ধন তৈরি হয়, যোগাযোগের মাধ্যম তৈরি হয়। 3 নম্বর হচ্ছে আমাদের যে কারিকুলাম আছে, এক্সিস্টিং কারিকুলাম আছে, আমরা যেভাবে ট্রেনিং দিই, আমাদের শিক্ষণ যে প্রসেসটা আছে, সেইখানেও তারা ফিডব্যাক দিতে পারে। আমাদের কি সমস্যা আছে সেগুলোকে তারা চিহ্নিত করতে পারে, এবং তারা তার উপর তাদের মূল্যবান মতামত তারা দিতে পারে। এই যে এই কাজগুলো, অনেকগুলো কাজ এখানে হয়, যার ফলে আমরা চাকরি মেলা করে থাকি। এটা হয় বিভিন্ন স্টল সেখানে তৈরি করা হয়, সেই স্টলে এক একজন নিয়োগকর্তারা বসেন, তারা সেখানে ইন্টারভিউ নেন, নিয়ে তারা চাকরির জন্য একেবারে
অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে যান। এর জন্য আমাদের যে কাজগুলো আছে এখানে দেখেন, সেটি হচ্ছে এই যে দাওয়াতপত্র ছাপা আছে, ভেন্যু ভাড়া আছে, ভেন্যু সজ্জা আছে, স্টল তৈরি আছে। এটা পিভিসি ব্যাকড্রপ হবে, এটা পলিসি হয়ে গেছে, পিভিসি হবে। পিভিসি ব্যাকড্রপ আছে। সাউন্ড সিস্টেম আছে, স্থিরচিত্র আছে, ভিডিও ধারণ আছে, প্রচারণা আছে। সেমিনার সরঞ্জাম আছে, একটা সেমিনার করা হয় যিনি সাধারণত। ব্রোশিওর আছে, জব পোর্টালে রেজিস্ট্রেশন আছে, টেস্ট আছে, সম্মানী আছে, দুপুরের খাবার আছে, তারপরে চা নাস্তা আছে, রিফ্রেশমেন্ট যেটাকে আছে, বিশেষ আপ্যায়ন আছে। অনেক ক্ষেত্রে এখানে খুব ভিআইপিরা আসেন, তাদের জন্য অধ্যক্ষ মহোদয়ের রুমে এক্সট্রা আপ্যায়ন করতে হয়, তার ব্যবস্থা করা আছে। সাপোর্ট সার্ভিস আছে, ভেন্যু উপস্থিতির শ্রমিক আছে, বিবিধ ব্যয় আছে। এই ব্যয়গুলোর উপর ডিপেন্ড করে আপনি কতগুলো স্টল করবেন, কি করবেন, এই সমস্ত নির্দেশনা দেওয়া আছে আমাদের টিএমইডির যে প্রজ্ঞাপন তার মধ্যে দেওয়া আছে, সেই অনুযায়ী আপনারা করবেন। এটা ডিপেন্ড করছে আপনি কতজনের চাকরি দিবেন তার উপরে। এইটি আপনি করবেন। এটা বছরে একবার করলে যথেষ্ট, বারবার করার দরকার নেই। এরপর আছে বিতর্ক প্রতিযোগিতা, বক্তৃতা প্রতিযোগিতা, অনুষ্ঠান আয়োজন। এটা অনেকে আমাদের কাছ থেকে অনুমতি নিয়েছেন। এটার জন্য এরকম করে সমস্ত খাতগুলো এখানে দেওয়া আছে। আপনারা পারলে এখানে এই বিতর্কের বিষয় কি হবে বা বক্তৃতার কি হবে এটা এখানে লিখে দিতে পারেন। ভেন্যু কথা হবে এই সংক্ষিপ্ত বিবরণের মধ্যে আরো কিছু চাইলে আপনারা লিখে দেবেন যাতে আমরা স্পষ্ট ধারণা পাই। এখানে প্রধান অতিথি আছে, বিশেষ অতিথি সব বহিরাগত। সভাপতি আয়োজক নরমালি প্রিন্সিপাল মহোদয় হয়। বিচারক এটা বাইরে থেকে হতে পারে, নরমালি বাইরে থেকে নেওয়া হয়, ভিতর থেকে নেওয়া হয়। মডারেটর আছেন, মেন্টর আছেন। অংশকারীদের দুপুরের খাবার আছে, রিফ্রেশমেন্ট আছে, ভেন্যু সজ্জা আছে, সাউন্ড সিস্টেম আছে, সনদপত্র আছে। এই সবগুলো রেট দেওয়া আছে। বিবিধ আছে, তার মধ্যে স্টেশনারি, পেন্টিং, এগুলো সব আছে। এগুলোতে তৈরি করতে পারবেন আপনারা। এখন এইগুলো আমরা দিয়ে দিয়েছি মোটামুটি ভাবে আপনাদের জন্য। আরো যদি আপনাদের কোনো ইভেন্ট যুক্ত হয়, এখানে সারি, রো, কলাম যুক্ত করে সেখানে যুক্ত করতে পারবেন। আমরা মোটামুটি এই কটার কথা বললাম। এখন মেডিকেল সেক্টর থেকে আপনাদের কি প্রশ্ন আছে আগে নিই, তারপরে অন্যদের কাছে যাব। দয়া করে বলেন। আসসালামু আলাইকুম স্যার, আমি কিশোরগঞ্জ থেকে বলছি। হ্যাঁ বলেন স্যার, আমরা যে ইনহাউস ট্রেনিংটা করব, নরমালি ট্রেনিং করতে গেলে আমাদের কিন্তু একটা মডিউল, গভর্নমেন্টে যে ট্রেনিং গুলি করি ওরা মডিউল কিন্তু তৈরি করে দেয়, তৈরি করে আমাদের এখানে পাঠায় দেয়, তারপরে আমরা করি, এরকম হয়। যদি 3 দিন বা 5 দিন হয়, সেই ক্ষেত্রে মডিউলটা আগেই তৈরি করে দেয় আমাদের অথরিটি। একটা মডিউলটা তৈরি করে দেন। এখন আমরা যখন করব তখন আমরা কি করব, কার দিক তৈরি করাবো? আপনার মডিউল তৈরি করবেন। যারা ট্রেনার থাকবে, ট্রেনার গুলো হবে ইনহাউস ট্রেনিং এর বহিরাগত ট্রেনার, তাদের কাছ থেকে মডিউল তৈরি করে নেবেন, অথবা মিনিমাম তাদের স্লাইড গুলো নিয়ে নেবেন। তাদের বক্তব্যের বিষয় আগে দিয়ে দেবেন, 7 দিন আগে দিলে তারা পাওয়ার পয়েন্ট স্লাইড গুলো দেবেন, সেগুলো রেখে দেবেন। সেই ক্ষেত্রে পাওয়ার পয়েন্ট স্লাইড গুলো রেখে দেবেন। জি স্যার, জি স্যার। আর যদি তারা যদি হ্যান্ড নোটস দিতে পারে, ওয়েল এন্ড গুড, সেগুলো দিয়ে জোড়া দিলে আপনার মডিউল তৈরি হয়ে যাবে। জি জি, তাই আমাদের প্রাক্কলন এগুলি পাঠাইতে হবে না প্রাক্কলনের সাথে? হ্যাঁ, না না, ওগুলো পাঠাতে হবে না। এখন তো সংক্ষেপ এই ছক পাঠাবেন। আর সংক্ষিপ্ত বিবরণের মধ্যে ওই যে ট্রেনিং এর বিষয়টা বলে দেবেন যে আমি এই বিষয়ে ট্রেনিং করব, কি বিষয়ে ট্রেনিং করব। তারা আসবেন, তাদের নাম লিখে দিলে ভালো, লিখে দেন। আরেকটা বিষয় স্যার ছিল, সমন্বয়কের সম্মানী ভাতা 5,000 টাকা, সভাপতির সম্মানী ভাতা 2,000 টাকা। এটা একটা লেখা আছে কি, সমন্বয়কের সম্মানী ভাতা 5,000 টাকা, সভাপতির সম্মানী ভাতা 2,000 টাকা। হ্যাঁ, এটা কেমন স্যার? সমন্বয়ক তো প্রতিদিন কাজ করবে, সভাপতি তো একদিনের জন্য সভাপতি হবেন।
আরেকটা কথা বুঝতে পেরেছেন? জি স্যার, জি ইন স্যার। হাউস ট্রেনিং এ স্যার সব কয়টা কি যে কয়টা করবো সব কয়টা আর আমি এই ইন হাউস ট্রেনিং স্যার 5 জন আমার থ্যাংক ইউ স্যার। টিচার, 5 জন টিচার আবার শর্ট কোর্সের অ্যাসিস্ট্যান্ট শর্ট কোর্সের সাথে জড়িত থাকে স্যার। আমি স্যার এই টিচারদেরকে নিয়ে কেমনি স্যার ওটা তো কন্টিনিউয়াস চলে স্যার মাসের পর মাস। আমি এই ইন হাউস ট্রেনিং কখন করাবো স্যার তাহলে? আপনাকে করাতে হবে এমন তো বলা হয়নি যে আপনাকে করাতেই হবে। আপনি ওই ইভেন্ট বাদ দিয়ে দেবেন, করবেন না। ও আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। আপনার আইডিপি মানে হচ্ছে ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট প্ল্যান, জি স্যার। সিআইডিপি হচ্ছে কম্প্রিহেন্সিভ ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট প্ল্যান। দিস ইজ ইউর প্ল্যান, দিস ইজ নট দ্য প্ল্যান অফ প্রজেক্ট এনি আদার এলস। আপনি যা করবেন দ্যাট ইজ ইউর প্ল্যান। আপনি ভালো বোঝেন যে আপনার কোনখানে এমফেসিস দিতে হবে। আমরা বলেছি এই একটা স্ট্যান্ডার্ডাইজ ইভেন্টগুলো বলেছি, এগুলো রাখার জন্য বলেছি। এটার ভিতরে কোনটা স্কিপ করবেন, কোনটা যুক্ত করবেন, আপনি আরো ইভেন্ট হলে যুক্ত করবেন, অসুবিধা নেই। সেই ক্ষেত্রে আমরা বলেছি যে স্ট্যান্ডার্ড ইভেন্টগুলো যুক্ত করতে গেলে টিএমইটির যে অনুমোদিত ব্যয় বরাদ্দ আছে এর বাইরে কোনো ইভেন্ট নিলে তখন আপনি সেই ব্যয় হার আপনি খরচ করতে সমস্যা হবে, আপনি তখন অডিট ক্লোজ করতে আপনার ঝামেলা হবে। স্যার একটা বিষয় স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার দেখা যাচ্ছে যে যখন সিআইডিপি বলেন বা যে কোনো কিছু ফাইল তৈরি করেন বলেন, সকল কাজ ফোকাল পয়েন্টদের করতে হয় স্যার। দেখা যাচ্ছে ফোকাল পয়েন্টের জন্য আপনারা স্যার কিছু রাখেন নাই স্যার, সকল কষ্ট তারা করে স্যার, কিছু যদি তাদের জন্য রাখতেন স্যার। এই জন্য আমরা বলেছি যে যিনি ফোকাল পয়েন্ট হবেন সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে তাকে যদি জব প্লেসমেন্ট সেলের কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া যায় তাহলে তিনি সেই কাজটা করতে পারবেন। আপনারা যারা এখন পর্যন্ত জব প্লেসমেন্ট সেলের কর্মকর্তা নিয়োগ দেন নাই তারা দয়া করে এই মাসের মধ্যেই সমস্ত নিয়োগ কমপ্লিট করে ফেলবেন। জব প্লেসমেন্ট কর্মকর্তা নিয়োগ না দিলে কিন্তু আপনাদের সমস্ত কার্যক্রম ব্যাহত হবে। এতদিন তো এই বিষয়ে আপনারা না করছেন যে বিশেষ দিয়ে দেওয়া যাবে না, এখন স্যার পরিষ্কার করে আপনারা বলে দেন তাহলে আমরা তাদেরকে নিয়োগ দিয়ে দেই। আমরা না করেছিলাম বহু আগে, এর আগের যে মিটিং করেছি এপিপি নিয়ে সেই দিনও বলে দিয়েছি। তারপরে স্যার অফিস আদেশ দিয়ে দেন স্যার, আমরা দিয়ে দেই। না না, অফিস আদেশ দেওয়া যাবে না। আপনারা ভালো করে অডিট হলে তো কম কিলো হবে জটিলতা স্যার। অডিট হলে কালকে আবার যদি বলা হয় দেওয়া যাবে না। আপনাদের সমস্যা হচ্ছে যে আপনারা যে নীতিমালা আছে সেই নীতিমালা পড়ে দেখেন নাই। জব প্লেসমেন্ট সেলের নীতিমালায় বলা আছে যে এটা হলো ভিতর থেকে বাইরে থেকে দেওয়াকে উৎসাহিত করা হয়েছে, কিন্তু বলা হয়নি যে দেওয়া যাবে না। আমি শাহাদাত হোসেন যদি বলে দিই যে ভিতর থেকে নিয়োগ দেন, কালকেই এটা প্রচার হয়ে যাবে যে কনসালটেন্ট বলে দিয়ে ভিতর থেকে নিয়ে তাই ভিতর থেকে নিয়োগ দিয়েছি। তখন অধিদপ্তরের ডিজি মহোদয় বলবেন যে আপনি এটা বলার কে, আমার শিক্ষক তো নাই। আপনার প্রতিষ্ঠান আপনাকে ঠিক করতে হবে কিভাবে আপনি প্রতিষ্ঠান চালাবেন। আমরা সমস্ত মেকানিজম রেখেছি ওখানে। স্যার একটু কথা বলতে চাচ্ছি, সাদেকুল ইসলাম, দিনাজপুর পলিটেকনিক। বলেন স্যার, জব প্লেসমেন্ট অফিসারের কাজটা অনেক বেশি, বিশেষ তার থেকেও সবচেয়ে বেশি ফোকাল পয়েন্টের কাজ। ফোকাল পয়েন্টকে সব বিষয়ে দায় দায়িত্ব নিতে হয়, প্রিন্সিপাল থেকে শুরু করে সবাই ফোকাল পয়েন্টের উপরে নির্ভর করে। তো আমি মনে করি ফোকাল পয়েন্ট এবং জব প্লেসমেন্ট একজন কখনোই সম্ভব না। এক্ষেত্রে ফোকাল পয়েন্টকে কোনো প্রকার আর্থিক বেনিফিট দেওয়ার কোনো সিআইডিপিতে সুযোগ নাই। ফোকাল পয়েন্ট মানে শুধুমাত্র খেটে যাবে, প্রতিষ্ঠানের সকল কথাবার্তা শুনবে, সকল ডিপার্টমেন্টের হেড স্যার, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপালের উনি খালি ঠেলা খাবেন, অ্যাসেট থেকেও তাকে ফোন দেওয়া হবে, উনি শুধুমাত্র খেটে যাবেন। এটাই এই অ্যাসেটের মূল বৈশিষ্ট্য আমার কাছে মনে হচ্ছে। বিষয়টি স্যার ক্ষমা সুন্দর দৃষ্টিকোণ দেখবেন, কারণ ফোকাল পয়েন্টকে সবাই ফোকাল পয়েন্টকে ধরেন, প্রিন্সিপাল ধরেন, ভাইস প্রিন্সিপাল ধরেন, আদার সেড, অল টিচার, অল স্টাফ সবাই। তো ফোকাল পয়েন্টের জন্য যে কোনো ব্যবস্থা না থাকে তাহলে প্রোগ্রামের উদ্দেশ্য খুব একটা সফলতা হবে না স্যার। খালি ফোকাল পয়েন্ট খেটে যাচ্ছে, প্রায় তারা 2 বছর থেকে শ্রম দিচ্ছে, তাদের 1 টাকাও দেওয়া হয়নি। আমি 3 বার ডিজি অফিসে গেছি, একটা টিএডিও পাইনি। তো বিষয়গুলো স্যার একটু যদিও একটু আবেগে বসে বললাম, ক্ষমা সুন্দর দৃষ্টিকোণ দেখবেন এবং এই বিষয়ে কিছু করার কোনো করণীয় আছে কিনা এই বিষয়ে একটু বলবেন। টিএ দিয়ে তো দেওয়া যাবে, টিএ দিয়ে ওই যে মিসলেনিয়াস ফান্ডের মধ্যে বলা আছে না, ওখানে টিএ ডিএ সম্মানী ওই যে ইয়েদের
সব দেওয়া হবে। এটা তো বারবার আমি যতবার সিআইডিবি করেছি ততবার বলেছে যে 8 থেকে 10 লক্ষ টাকা ওখানে রেখে দেবেন, না দিলে আসবে কোথেকে? আপনাদের আসতে টিএডি কোথেকে দেবেন আপনারা? এটা করতে হবে তো। 1 2 নম্বর হচ্ছে কি, আমরা সরকারি চাকরি করি, এটা আমাদের নৈতিক দায়িত্ব, এটা এক্সট্রা কাজ করার জন্য সার্ভিস রুলস আমাদেরকে সেইভাবেই বলেছেন। এটা আমি একটু নরম সুরে বলছি আর কি। এইটা কিছু কাজ আমাদের কাজ করতে হবে। আর প্রতিষ্ঠানে যেটা হয় সেটা হলো কি, যারা কাজ করেন তারাই বেশি বেশি কাজ করেন, আর যারা সমালোচনা করেন তারা শুধু সমালোচনাই করেন। আমি একেবারে নিঃসন্দেহে বলতে পারি, যারা এখানে যুক্ত হয়েছেন, যারা ফোকাল পয়েন্ট ফোকাল পয়েন্ট আছেন, তারা অত্যন্ত পটেনশিয়াল ব্যক্তি, তাদেরকে প্রিন্সিপাল মহোদয় ট্রাস্ট করেন এবং তারা কাজ করেন বলেই তাদেরকে দায়িত্ব দিয়েছেন। এটাই আপনাদের রিওয়ার্ড হিসেবে ধরে নিতে হবে। তারপরে অধ্যক্ষ মহোদয়ের হাতে অনেক সুযোগ সুবিধা থাকেন, সেটি তারা সেইভাবে তারা দেখবেন। মেক ইট অফিসিয়াল স্যার। এটা আসসালামু আলাইকুম, আমি ফরিদপুর থেকে বলছিলাম স্যার। আপনারা জানেন যে দেখেন, ওয়ার্ল্ড ব্যাংক একটা কাজ করেছে, কোন রকম সম্মানই তারা বলেছে যে আমাদের ফান্ড থেকে খরচ করা যাবে না, তারা সম্মানই পছন্দ করেন না। এই জন্য এই সমস্ত জায়গাগুলোতে তারা কোনো কিছু রাখা নেই। আমাদের ডিপিপিতে রাখা হয় নাই, যেগুলা রাখবে সম্মানে রাখবে। ডিপিপিতে যদি না থাকে তাহলে আমাকে বলেও কোনো লাভ নেই, আমার ওই ডিপিডিকেও বলেও কোনো লাভ নেই। আসলে হলো কি, সবগুলো যখন ডিপিপি যখন তৈরি করা হয় তখন ওটা হলো আমাদের সমস্ত কিছুর মূল জায়গা। ওখানে যদি না থাকে তাহলে কোথাও কিছু দেওয়ার নাই, আমাকে বলে খুব বেশি লাভ হবে না। তো আমি এটা বুঝি যে আপনাদের কষ্ট হয়, এটা বুঝি আমি, কিন্তু আমার পক্ষে করা কিছু সম্ভব নয়। তারপরেও বিভিন্ন রকম সুযোগ সুবিধা থাকে প্রতিষ্ঠানের প্রধানের কাছে। আমি অনুরোধ করব তিনি যেন সেটাকে বিশেষ দৃষ্টিতে দেখেন। এখন অন্য প্রসঙ্গে যান দয়া করে। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। স্যার আমি ফরিদপুর থেকে বলছিলাম। হ্যাঁ বলেন। স্যার ওই যে আমাদের ওই আইএমসি কমিটির যে মিটিং, তো আইএমসি কমিটিতে স্যার আইডিজি ম্যানেজার সহ আরো 10 জন সদস্য আছেন। তো একটা মিটিং এ যারা উপস্থিত থাকেন, এখানে স্যার সম্মানের ব্যাপারে একটা সর্বোচ্চ 2 জন সদস্যকে দেওয়া যাচ্ছে। এটা 2 জন সদস্যকে নির্ধারণ করাই বা কিভাবে যায়, এবং 10 জন সদস্য থেকে 2 জন সদস্যকে সম্মানী দেওয়াটাই বা এটা কিভাবে দেওয়া যায় স্যার, এটা যদি একটু বলতেন। আমরা এটাকে সংশোধনের জন্য বলেছি টিএমইডিকে, আমরা 11 জন সদস্য দিয়েছিলাম, তারা সর্বোচ্চ 2 জন সদস্য লিখে একটা ওটা করে দিয়েছে আর কি। এটা নিয়ে আমাদের সক্রিয় বিবেচনাধীন আছে, ওটাকে আমরা দেখতে চেষ্টা করছি। রাকিব সাহেব কি যুক্ত আছেন? না ওটা বলেছি আমরা, আইএমসি তে দেখেছি মাত্র 2 জন সদস্য 11 জনের কম নাই কোনো প্রতিষ্ঠানে। আসসালামু আলাইকুম স্যার। স্যার নরসিংদী থেকে একটু বলছিলাম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন প্লিজ। স্যার ছোট্ট একটা প্রশ্ন স্যার, সিআইডিবি তে একটা সাপোজ আমার ডিবেটটা দেওয়া নাই, আমি কি এখন রিভাইসে সেটা অ্যাড করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, এখন সব অ্যাড করতে পারবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। রিভাইস তো ওই জন্য, এবং আসসালামু আলাইকুম লাইভ সিআইডিবি মনে রাখবেন সবসময় লাইভ ডকুমেন্ট। এটাকে এই যে রিভাইস গুলো, এই রিভাইস যে শেষ এটা আমরা বলতে পারি না, আবার রিভাইস করা লাগতে পারে। এখন আপনি যে রেড কোড করেছেন দেখবেন যে সেখানে টাকা বেঁচে যাবে, কারো শর্ট পড়বে, তখন আবার রিভাইস করা লাগতে পারে। তবে যখন রিভাইস করবেন তখন মনে রাখবেন যে এটাকে যেন এটাই সর্বশেষ এই ধরে রিভাইস করবেন, তাহলে সুবিধা হবে। হ্যাঁ বলেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। চট্টগ্রাম মহিলা পলি আইএমসি কমিটির যে সম্মানীরা, এটা তো স্যার পিডি স্যার একটা প্রপোজাল নিয়ে সদীপ স্যারে ম্যানেজ করে এটা পাস করে নিয়ে আসতে পারে। আদারওয়াইজ এটা তো আসলে খুবই এটা মানে খুবই লজ্জাস্কর ব্যাপার যে 11 জন না আমরা দেখছি, ওটাকে দেখছি। আমি দ্রুত সময়ের মধ্যে দেওয়া দরকার। আমরা মিটিং গুলো কিন্তু করছি, আসসালামু আলাইকুম স্যার। ফাইনাল করে এন্ড রেজাল্ট আনতে পারি না। আসসালামু আলাইকুম স্যার। সিআইডিপি পরিমার্জনের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে আইএমসি কমিটির মিটিং লাগবে। এখন এই যে দেশে যে বিবর্তনটা হয়েছে স্যার, এই বিবর্তন ফলে বিভিন্ন আইএমসি কমিটির মেম্বারদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এইটা যদি আপনার প্রশ্ন পেয়ে গেছে, আমি সবার জন্য বলছি মেসেজ, সেটা হচ্ছে যে সিআইডিপি পরিবর্তনের জন্য আইএমসির মিটিং লাগে রিভাইসের জন্য, এটা হলো আমাদের অপারেশন ম্যানুয়ালে বলা আছে। কিন্তু আইএমসির মিটিং করা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না বেশিরভাগ প্রতিষ্ঠানেই। সেই ক্ষেত্রে আপনারা আইজিডি ম্যানেজমেন্ট টিম যেটা আছে, আইডিজি ম্যানেজমেন্ট টিম, এটা প্রতিষ্ঠানের ওখানে আইডিজিএমটি যেটা আছে
সেখানে সিদ্ধান্ত নিয়ে পাঠিয়ে দেবেন। জি স্যার। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার, মাগুরা টিএসসি থেকে বলছিলাম। হ্যাঁ বলেন প্লিজ। স্যার, এই যে নন প্রকিউরিং অ্যাক্টিভিটিজ এর যে কর্মপরিকল্পনা স্যার, এখানে যে ফোকাল পয়েন্টের নাম পদবি আর একটা আছে কো ফোকাল পয়েন্টের নাম পদবি। স্যার, ফোকাল পয়েন্ট কি ওভারঅল ফোকাল পয়েন্ট নাকি শুধুমাত্র নন প্রকিউরিং অ্যাক্টিভিটিজ এর জন্য কোনো ফোকাল পয়েন্ট? না না, ওভারঅল ফোকাল পয়েন্ট এটা। ওই যে আগেই বলেছেন আপনারা যে অধ্যক্ষ মহোদয় আপনাকে খোঁজে, আমরাও আপনাকে খুঁজি ফোকাল পয়েন্টকে। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে কি, অধ্যক্ষ মহোদয়কে ফোন করলে বলেন যে আমি তো এটা জানি না, একটু ওই যে ইয়াকে বলেন, ফোকাল পয়েন্টকে বলেন। ওই জন্য ফোকাল পয়েন্টে থাকলে আমরা সরাসরি আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের সাথে আমরা বলতে পারি আর কি। বলেন স্যার। একই ব্যক্তি যিনি মানে আপনার প্রকিউরমেন্টের ফোকাল পয়েন্ট, তিনি কি ওই আইডিতে ফোকাল পয়েন্ট হতে পারবেন স্যার? একই ব্যক্তি সবখানে রাখতে পারেন একজনকে। এক প্রিন্সিপাল যদি সারা প্রতিষ্ঠান দেখতে পারে, আপনি এখন পারবেন না কেন? রেখে দেবেন। আইডিজি সাপোর্ট সার্ভিস সম্পর্কে একটু আরেকবার বলবেন স্যার? সব সময় শুনেন। আইডিজি সাপোর্ট সার্ভিস সম্পর্কে আরেকবার একটু বলবেন? আইডিজি সাপোর্ট সার্ভিস, হ্যাঁ, ওই যে রাকিব সাহেব বলেছেন আমাদের একটা স্কোপ আছে, সেটা হচ্ছে এই আইডিজি বাস্তবায়নের জন্য আমাদের অ্যাকাউন্টেন্ট টাইপের একজন লোক আমরা দিতে পারবো। সেটার জন্য আপনারা বাজেট রেখে দেবেন, যারা সিআইডিবি এখনো প্রস্তুত করেন নাই, ওই যে মিসলেনিয়াস বাজেটের মধ্যে ওটা লিখে দেবেন, দিয়ে ওখানে টাকা রেখে ধরে রাখবেন। আর প্রত্যেকটা প্রতিষ্ঠানে বলা আছে যে আপনারা মিসলেনিয়াস বাজেট 8 থেকে 10 লক্ষ টাকা রেখে দেবেন। টিএ ডিএ বিভিন্ন পাবলিকেশন আছে, ওই যে আপনার হচ্ছে প্রকিউরমেন্টের জন্য যে পেপারে অ্যাড দিতে হয়, এই জন্য টাকা রাখতে বলেছিলাম আমরা 8 থেকে 10 লক্ষ টাকা, ওটা রাখবেন ওখান থেকে। দুইজন অ্যাকাউন্টেন্ট, একজন অপারেটর স্যার। আমরা একজন, রাকিব সাহেব কি বললেন, এখন আপাতত একজনকে দেবেন। আচ্ছা দুইজন বললেন স্যার? আচ্ছা দুইজন দিলে দুইজন দেওয়া যাবে, টাকা রেখে দেন আপনারা। আচ্ছা হাত তুলেছে মিজান সাহেব, আছে মাগুরা থেকে, বলেছেন মনে হয় কথা, মাগুরা টিএসসি। মাগুরা অলরেডি বলা হয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে। মহিউদ্দিন সাহেব আছেন পটুয়াখালীতে। জি স্যার, আছি স্যার। হ্যাঁ বলেন, আপনি কি কথা আছে বলেন। স্যার, আমি স্টুডেন্টের জন্য কম্পিউটার ক্লাব আর রোবোটিক্স ক্লাব খুলতে চাই, এটা কি করা সম্ভব কিনা এখান থেকে স্যার? এটা করলে আপনার নিজস্ব ইনিশিয়েটিভে করতে হবে, কারণ এটাকে স্টুডেন্টদের জন্য কি করবেন আপনি? স্যার, কম্পিউটার ও রোবোটিক্স ক্লাব স্যার। আচ্ছা, এটার জন্য কি কি খরচ আছে আপনাদের? স্যার, এই যে আমাদের কিছু ইকুইপমেন্ট কেনা লাগে, যেগুলো স্যার দেখা যায় স্বাভাবিক যে ইজিপি থেকে কেনা একটু কষ্টকর হয়ে যায়, এখান থেকে হইলে সহজে কেনা যায় স্যার। যন্ত্রপাতি কিনতে হবে? জি স্যার, আর ওই কিছু ট্রেনার নিয়ে আসতে হয় বাইরে থেকে, এক্সপার্ট ট্রেনার এনে তাদেরকে ট্রেনিং দিতে হবে। এক্সপার্ট ট্রেনিং তো নিয়ে আসার সুযোগ আছে, আমরা ওই যে আপনার আছে, আমাদের গেস্ট লেকচারার আছে। জি স্যার, কিন্তু ওটা তো স্যার একদিনের, সমস্যা হচ্ছে এই এটা মাঝে মাঝেই নিয়ে আসতে হবে এরকম। মাঝে মাঝে এসে তো আমরা প্রজেক্ট আকারের আমলে নাই সাপোর্ট দিলাম, পরে তো সাপোর্ট দিতে পারবো না স্যার। এই একটা প্রশ্ন ছিল, এক মাস সাপোর্ট দিলেই হবে স্যার? স্যার, এই যে আইডিজি বাস্তবায়নের জন্য টাইপ করতে পারেন, আপনি রাখেন, ওটাকে করেন, কি কি করতে হবে কোথায় রাখবো স্যার এটা? আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ওই যে আইডিজি বাস্তবায়নের জন্য একজন অ্যাকাউন্টেন্ট এবং ওই যে টাইপিস্ট নিয়োগ, এটার যে স্যার কোন অপশনে রাখবো স্যার আমরা এটাকে? ওটা লেখেন যে আইডিজি ইমপ্লিমেন্টেশন সাপোর্ট স্টাফ নামে একটা অ্যাড করেন এফ ক্যাটাগরিতে, করে ওখানে রাখতে পারেন। অথবা মিসলেনিয়াস যে খাত আছে যার মধ্যে লিখেছেন আপনি টিএ ডিএ অনারিয়াম সাপোর্ট স্টাফ ইত্যাদি লিখে ওখানে টাকা রাখতে পারেন। দুই জায়গায়, যে কোনো জায়গায়। তাদের বেতন কি রকম হবে স্যার? এখনো তো আমরা ঠিক করে নাই, বলছি যে দেওয়া হবে এটাকে। আপনার মোটামুটি 30-40 লাখ হাজার টাকা করে পার মান্থ রেখে দেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন স্যার, ওই ওয়ার্কশপের যে ব্যাগগুলো দেওয়ার কথা আছে, এগুলো কি স্যার সেন্ট্রালি দেওয়া যায় কিনা প্রকিউরমেন্টে? না, সেন্ট্রালি আমরা কিনতে পারবো না, কারণ হলো কি কোন প্রতিষ্ঠানে কয়টা করবে তোমাদের জানা নেই। ও আচ্ছা আচ্ছা, কারণ এটা তো আপনার প্রতিষ্ঠানে, আপনি কি কি ইভেন্ট করবেন, দেখছেন যে আপনার ইভেন্ট কারো আছে কারো নাই। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম, হ্যাঁ বলেন।
স্যার আমি বরগুনা পলিটেকনিক থেকে বলছিলাম স্যার। হ্যাঁ প্লিজ বলেন। স্যার আমরা কিছু কাগজপত্র কেনাকাটা করতে চাইলে আমরা কোন খাত থেকে করতে পারবো স্যার? মিসেলেনিয়াস করতে পারবো স্যার? হ্যাঁ মিসলেনিয়াস খাতে করতে হবে। কাগজপত্র সব কিন্তু আপনি যে জব প্লেসমেন্ট সেলে আপনারা জানেন যে 10,000 টাকা পার মান্থ আপনি খরচ করতে পারবেন। স্যার আমাদের যে সেন্ট্রাল প্রকিউরমেন্টের যে মালামাল স্যার এটা আমরা কবে নাগাদ পেতে পারি স্যার? সেন্ট্রাল প্রকিউরমেন্টের মালামাল আমাদের প্রায় এই মাসের মধ্যে টেন্ডার হয়ে যেতে পারে একটা। আমরা এগোচ্ছি। স্যার ঠাকুরগাঁও পলিটেকনিক থেকে বলছিলাম। হ্যাঁ বলেন। স্যার গতকাল আমরা একটা পাঠাইছি ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের জন্য স্টুডেন্টের, তো ওইটা একটু দেখবেন স্যার, ওটা আমাদের পেন্ডিং আছে। আর আমাদের ফোকাল পয়েন্ট যেটা চেঞ্জ হয়েছে স্যার, ওটাকে আমরা ওয়েবসাইটে একটা লিংক আছে ওখানে ইনক্লুড করে দেব কিনা? ফোকাল পয়েন্ট আমাদের ফোকাল পয়েন্ট যে ছিল আর কি আগে, উনি ট্রান্সফার হয়ে গেছে, তো ওটা চেঞ্জ করার জন্য স্যার আমরা চিঠি পাঠাবো না ওয়েবসাইটে একটা লিংক আছে ওখানে অ্যাড করে দেব স্যার? চিঠি পাঠালে হবে, চিঠি পাঠালে ভালো, তাহলে আমরা নিয়ে নেব কিন্তু। আচ্ছা ঠিক আছে স্যার। আর স্যার ওই যে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের জন্য যে কর্মকর্তা দিয়ে দেবেন, জাহিদ সাহেবকে ডিস্ট্রাকশন দিয়ে দেবেন, উনি সাথে সাথে ওটা করে দেবেন, আপডেট করে নেবেন। আর ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের ওইটা স্যার একটু অ্যাপ্রুভ করে দেবেন স্যার। ইন্ডাস্ট্রিয়াল ভিজিট কোন প্রতিষ্ঠান বলেন? আমাদের কাছে পলিটেকনিক ইনস্টিটিউট। একটা কথা গতকাল পাঠাইছি স্যার। পোস্ট অফিসে পাঠালে যেটা আমরা দেখি যে 10 থেকে 15 দিন সময় লাগে পোস্ট অফিসে পাঠালে। আসসালামু আলাইকুম স্যার, ওই যে জব প্লেসমেন্ট সেলে একটা গ্রাজুয়েট ট্র্যাকিং সফটওয়্যার ছিল, এই বিষয়ে যদি কিছু বলতেন স্যার। গ্রাজুয়েট ট্র্যাকিং সফটওয়্যার থাকলে জাকিব সাহেব যেটা বললেন যে কোনো সফটওয়্যার আমরা এখন প্রতিষ্ঠানকে কিনতে দেবো না, তো আপনারা রাখলে এটাকে আমরা সেন্ট্রালি চিন্তা করছি, সেন্ট্রালি দেওয়া হবে। সেন্ট্রালি দিলে সবচাইতে ভালো হয় স্যার। ঠিক আছে। আরেকটি কথা একটু বলে নি আপনাদেরকে, এটা হলো এর বাইরে, সেটা হলো যারা এখনো সিআইটিপি জমা দেন নাই, আমাদের 3 তারিখ কিন্তু লাস্ট ডেট ছিল, আজকে অলরেডি 12 তারিখ, দ্রুত পাঠিয়ে দেন। আমরা মিটিং করতে পারছি না, কারণ এটা সিআইটিপি অ্যাপ্রুভ করতে গেলে এটা হচ্ছে আমাদের আইডিজি বোর্ডের করতে হবে, একবারে হাই পাওয়ার একটা বোর্ডে উঠে এটাকে অ্যাপ্রুভ করতে হবে। আপনারা দয়া করে সিআইটিপি পাঠিয়ে দেন, পারলে আজকেই সব পোস্ট করে দেবেন, 1। আর 2 নম্বর হচ্ছে ওই পরিবর্তিত পরিমার্জিত সিআইটিপি অনুসারে আপনাদের এপিপি পাঠিয়ে দেবেন ওয়ান ড্রাইভে, তারা দেখছে এখানে। আপনারা অনেকেই সিআইটিপি এপিপি পাঠিয়েছেন কিন্তু পুরনো ইয়েতে, সেটা আমাদের মধ্যে নাই। আরেকটি কাজ ছোট্ট করে করবেন, সেটা ওয়ান ড্রাইভে যখন পাঠাবেন আপনারা, তখন ওই পাশে একটা কলাম আপনারা পারলে যুক্তকরণের পরে ডিলিট করে দেবেন সেটাকে, এটা হচ্ছে সিআইটিপির কোন অনুচ্ছেদে এটা আছে, তাহলে ওনাদের খুঁজে পেতে সুবিধা হয়, না হলে আমরা খুঁজে পাচ্ছি না। মেজর অ্যাক্টিভিটি অনুমোদন আপনারা দিচ্ছেন যেটা, সেটা আমরা ওই যে এপিপি যেটা আসছে সেটার মধ্যে দেখছিল দেওয়া যায় কিনা, একসাথে অনুমোদনও দিয়ে দিচ্ছি আমরা, এপিপি অনুমোদন দিয়ে দেবো। আসসালামু আলাইকুম স্যার। স্যার আবার রিভাইজ আগের মতো বই করে হার্ড কপি পাঠাবো স্যার? হ্যাঁ 2 কপি হার্ড কপি পাঠাতে হবে। আমি আবারও বলছি, সিআইডিপি অনুমোদনের অপেক্ষায় আছে আপনাদের কারণে, আমরা অনুমোদন করে ফেলতাম, যেহেতু আমাদের কাছে এ পর্যন্ত আসছে মাত্র মনে হয় আসছে 27টা বই আসছে আমাদের কাছে, 27টা প্রতিষ্ঠান আসছে, অন্য প্রতিষ্ঠান আসে নাই। কিন্তু আপনারা যে কাজটি করবেন, এটা হচ্ছে সিআইটিপি রিভাইজড হয়ে গেছে আপনাদের, সেই অনুযায়ী এপিপি করে পাঠিয়ে দেবেন। আমরা দেখবো যে এপিপি তে অন্তর্ভুক্ত কার্যক্রম যদি ঠিক থাকে, সিআইটিপি তে ঠিক রেখে ওটাকে অ্যাপ্রুভ করে দেবো আমরা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। হ্যাঁ প্লিজ বলেন। স্যার আমি সিরাজগঞ্জ ইনস্ট্রুমেন্টারি থেকে বলছি স্যার। হ্যাঁ বলেন প্লিজ। এই ফোকাল পয়েন্টের আমরা লোক নিয়োগ করব বাসে, তার জন্য একটা সম্মানী মনে নির্দিষ্ট করে দিলে ভালো হতো স্যার। কত টাকা দিতে হবে? ফোকাল পয়েন্টের কোনো সম্মানী দেওয়ার কোনো প্রভিশন নাই আমাদের আইডিজিতে, আমরা কিছু বলতে পারছি না, তবে এটি থাকলে ভালো হয়, এটা আপনাদের সবার ইয়ে, আমরা দেখে উদ্যোতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবি। স্যার আপনি রিকোয়েস্ট হলো স্যার, আপনার মাধ্যমে একটু বললে ভালো হয় স্যার। আচ্ছা ঠিক আছে, আমি বলবো। তাহলে তো প্রিন্সিপালের সাথে মার কিন্তু খাওয়া লাগবে স্যার। ঠিক আছে দেখি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন।
স্যার আমি বলতে চাচ্ছিলাম CIDP তে যে সেন্ট্রাল প্রকুরমেন্ট আছে সেখানে সেন্ট্রাল প্রকিউরমেন্টে কি হয়েছে? কোয়ান্টিটি বাড়াতে পারবো কিনা স্যার? না, এখন আর বাড়ানো যাবে না। আমরা যখন বলেছিলাম এই 2 সপ্তাহ আগে বলছেন, বৃহস্পতিবার সময় দিয়েছিলাম, তারপরে আরেক বৃহস্পতিবার পর্যন্ত আমরা নিয়েছি। এখন আর করেন না, এটাকে চেঞ্জ করা যাবে না এখন আর। আপনি সিআইডি পাঠিয়ে দিয়েছেন না? না স্যার, রিভিশনটা পাঠাইনি স্যার। এখন আর সম্ভব না। কি রিভিশন দরকার শুনি তো, আমি দেখি তো কোনটা রিভিশন। আচ্ছা, মানে একটু কোয়ান্টিটি দরকার ছিল স্যার। কিসের কিসের বলেন শুনি, আমি একটু শুনি দেখি। স্যার ল্যাপটপের পরিমাণটা বাড়াতে চাচ্ছিলাম। ল্যাপটপ কয়টা দিয়েছেন? আমরা দুইটা দিয়েছিলাম, বাট আমার ল্যাপটপ 2টা দিয়েছেন? হ্যাঁ 2টা দিয়েছিলাম আগে ছিল সিআইডিবি 2টা, বাট এখন 10টা প্রয়োজন। ওই অনুযায়ী 10টা ল্যাপটপ দেওয়া যাবে না, কারণ এই ল্যাপটপ কেনার ব্যাপারে খুব আছে, রেস্ট্রিকশন আছে। ডেস্কটপ ইচ্ছা মতো বানানো যায়। আপনি ইয়ে থেকে পান নাই, সরকারি ইয়ে থেকে পান নাই ল্যাপটপ? না স্যার, আমি আসসালামু আলাইকুম। 2টা ডিপার্টমেন্টে পেয়েছি স্যার, 2টা ডিপার্টমেন্ট, অন্য ডিপার্টমেন্ট গুলো পাইনি স্যার। যার কারণে কয়টা ডিপার্টমেন্ট আপনার? আমাদের 4টা ডিপার্টমেন্ট। 4টা? পটুয়াখালী টিএসসি? স্যার। আচ্ছা, আপনি 5টা ল্যাপটপ রাখেন। এটা আমি স্পেশালি দিকে পারি কিনা। 5টা ল্যাপটপ রেখে দেন সিআইডিতে, একটা আপনার জন্য আর 4টা ডিপার্টমেন্টের জন্য। জি স্যার। টিএসসি আসসালামু আলাইকুম। পটুয়াখালী? জি স্যার, জি স্যার, টিএসসি পটুয়াখালী। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওই স্টুডেন্টদের স্যার ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে স্যার আমরা 6 সেমিস্টারকে নিতে পারবো কিনা স্যার? ওই ইয়েতে না না 6 সেমিস্টার না, 6 সেমিস্টারে পারবেন না, 7 সেমিস্টার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। অনুমোদন দেওয়া আছে, তারা ময়মনসিংহ থেকে 7 বলছিলাম স্যার। সেমিস্টারে যাবেন। আর মেডিকেল টেকনোলজি যারা আছেন, স্যার ময়মনসিংহ থেকে নার্সিং, মেডিকেল, ম্যাথস, নার্সিং, আইএসটি, ম্যাথস শেষ বর্ষের শিক্ষার্থীরা যাবে ইয়েতে। স্যার ময়মনসিংহ থেকে বলছিলাম স্যার। হ্যাঁ বলেন। স্যার ইন্ডাস্ট্রি ট্যুরে যে স্যার আমরা খাবার টাকাটা খরচ করবো স্যার, আমরা যদি স্যার অন্য একটা জেলাতে যাই স্যার, তো সেখানে স্যার ভাউচারটা থেকে আমরা কি স্যার ওই জেলা থেকে কালেক্ট করবো? একদম নাকি যেখানে স্যার করবেন সেখান থেকে ভাউচার কালেক্ট করবেন। আর স্যার আইডিজি ম্যানেজমেন্টের টিমে যে স্যার একটা সম্মানী রাখা আছে স্যার, এটার কোনো স্যার ফরম্যাট কি আছে যে কত টাকা হবে সম্মানীটা আইডিজি ম্যানেজমেন্ট টিমে যারা আছে প্রতি ঘন্টায়? তো আছে 2000 টাকা না 2500 টাকা দেওয়া আছে। 2500 টাকা। আপনারা যে দয়া করে এই অর্ডারটা দেখবেন। আচ্ছা স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। সিটি থেকে স্যার একটা বিষয় জানতে চাচ্ছিলাম স্যার। বলেন স্যার, স্টুডেন্টদের স্টাডি ট্যুরে আমরা যদি সাপোজ কক্সবাজার সাবমেরিন ল্যান্ডিং স্টেশনে যাই, সেই ক্ষেত্রে স্যার এটা কি পসিবল নরসিংদী থেকে? নরসিংদী থেকে কক্সবাজার? তাহলে কি করে? হ্যাঁ, নরমালি চাওয়া হয় যে কাছাকাছি আর কি। তারপরেও যদি মনে হয় যে ওইখানে পটেনশিয়াল কোনো জিনিস আছে, আপনি যেতে পারেন। স্যার এই যে কক্সবাজার ল্যান্ডিং স্টেশনে কিন্তু এন্ট্রি ফি আছে স্যার, 250 টাকা করে ছাত্রদের এন্ট্রি ফি আছে, সেই টাকাটা কে বেয়ার করবে স্যার? ওটা তো ওর মধ্যে আপনাদের ম্যানেজ করতে, এখানে এন্ট্রি ফির কোনো টাকা নেই। ওই জন্য স্যার বাস ভাড়ার কি কোনো নির্দিষ্ট রেঞ্জ আছে যে এতর মধ্যে? বাস ভাড়া বলা আছে প্রকৃত বাস ভাড়া। আচ্ছা স্যার আসসালামু আলাইকুম, নার্সিং ইনস্টিটিউট কুড়িগ্রাম। হ্যাঁ বলেন। স্যার আমাদের হসপিটাল ফর টিচার্স 1 মাসের জন্য আমাদের যে একটা 1 মাসের জন্য যে হসপিটাল অ্যাটাচমেন্ট আছে স্যার টিচারদের জন্য, মিডওয়াইফারি এবং নার্সিং ফ্যাকাল্টিদের টিচারদের জন্য, ওইটা স্যার আমরা কবে থেকে শুরু করব, কিভাবে শুরু করব, এই বিষয়ে কোনো নির্দেশনা আছে কিনা আমাদের? আপনি যখনই প্রস্তাব পাঠাবেন, প্রস্তাব অনুমোদন হলে তারপরে থেকে পাঠাতে পারবেন। এই যে আজকে যেটা আমরা দিলাম, এখানে প্রস্তাব পাঠিয়ে দেন, আমরা অনুমোদন দেওয়ার সাথে সাথে করতে পারবেন। স্যার আসসালামু আলাইকুম, আইএমটি ফরিদপুর থেকে স্যার একটা প্রশ্ন ছিল স্যার। স্যার থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। হ্যাঁ বলেন, আইএমটি ফরিদপুর বলেন। স্যার আমাদের তো ওই যে চূড়ান্ত পর্যায়ে যে ব্যয়ের খাতটা আইডি এবং গভর্নমেন্ট, এটা তো 65-35 এর কাছাকাছি একটা থাকতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের যে প্রতিষ্ঠান পর্যায়ে সম্মানী খরচ এটা খুবই সামান্য, এবং কিছু একটা সেন্ট্রাল খরচ আছে। তাহলে সেন্ট্রাল খরচ থেকে এটা আপনারা কতটুকু মানে আইডিএ খাত থেকে দিবেন বা কতটুকু গভর্নমেন্ট থেকে দিবেন, এটা না জানলে আমরা এটা তো রেশিওটা স্যার চূড়ান্ত ভাবে মিলাইতে পারবো না স্যার। আপনারা যদি পুরোটাই আইডিএ খাত থেকে দেন, তাহলে তো আমাদের এখানে বাকি যে খরচটা আছে এটা প্রায়
50-50 হয়ে যাবে গভর্নমেন্ট এবং আইডিএ খাত। না, তা করবেন না। আপনারা যেটা করবেন শোনেন, এটা সহজ একটা উপায় আছে। এই প্রকিউরমেন্ট যেগুলো হচ্ছে, প্রকিউরমেন্ট গুডস গুলো যেগুলো আছে, প্রকিউরমেন্ট গুডস অ্যান্ড ওয়ার্কস, সবই বলতে গেলে আইডিয়া থেকে যাবে। এটা একবারে চোখ বন্ধ করে আইডিয়া থেকে দিয়ে দেবেন। আর অনুষ্ঠান নারীদের যেগুলো হচ্ছে সেগুলোকে আপনারা করবেন কি, এর সম্মানটা দেবেন হচ্ছে জিওবি থেকে, আর অন্যগুলো আইডিয়া থেকে দিয়ে দেবেন। কিছু কিছু জায়গা আছে, যেরকম বললাম ওই যে ওয়ার্কশপ যেটা আছে, ওখানে মূল অংশ হচ্ছে সম্মানী, ওটা আপনি পুরোটাই প্রায় গভর্নমেন্ট খাত থেকে যাবে। শুধু ওই যে ট্রেনিং ম্যাটেরিয়াল যেটা আছে সেটা তো আপনার আইডিয়া খাত থেকে যাবে। আর দেখেন পুরোটাই যাবে আপনি জিওবি খাত থেকে, ওখানে প্রায় 50-50 চলে যাবে। 50% আইডিয়া যাবে, 50% জিওবি যাবে। সো আপনি অধ্যক্ষ হিসেবে আপনাকে চিন্তা করতে হবে আপনার প্রজেক্ট শেষে যেন মেলে, সবসময় সে একটা আপনার এর ভিতরে চিন্তার মধ্যে রাখতে হবে এটাকে, তাহলে মিলাতে পারবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। ইসলাম, হ্যাঁ বলেন। স্যার আমি বাংলা থেকে বলছিলাম স্যার। হ্যাঁ বলেন প্লিজ। স্যার ওই যে আমরা স্যার ইতিপূর্বে স্যার 2023-24 অর্থ বছরে নন প্রকিউরমেন্ট অ্যাক্টিভিটিস কিছু স্যার আমরা অনুমোদন নিয়েছি স্যার। আর রিভাইজ সিআইডিবি আমরা চেঞ্জ করছি স্যার। এখন 24-25-এ আমরা বাদ বাকি সব নন প্রকিউরমেন্ট অ্যাক্টিভিটি অনুমোদনের জন্য পাঠাবো কিনা স্যার এই ছকে, না যেগুলো প্রায়োরিটি বেসিস পাঠাবো স্যার? আপনি যেগুলো নিয়েছেন জি স্যার, সেগুলো বাদ দিয়ে যেগুলো বাকি আছে সেটাকে এই বছর নেবেন আপনি। তাহলে সবগুলো পাঠাবো স্যার? আপনি যতগুলো করতে পারবেন এই বছর ততগুলোই নেবেন, না হলে পরে 23-24 বাদ দিয়ে বাদ বাকি সবগুলো হ্যাঁ স্যার। এই মুহূর্তে স্যার পাঠাবো স্যার। স্যার প্লিজ স্যার। হ্যাঁ আপনার শেষ হোক, বলেন পাবনা বলেন। স্যার আমরা এই মুহূর্তে যেটা পাঠাবো স্যার সেটা কিন্তু অ্যাকর্ডিং টু রিভাইজ সিআইডিবি অনুযায়ী পাঠাবো স্যার, যেটা ছক অনুযায়ী স্যার। হ্যাঁ এখন যা পারবেন সব রিভাইজ সিআইডিবি অনুযায়ী। ঠিক আছে স্যার। আর স্যার একদম সবার জন্য কমন মেসেজ, যা পাঠাবেন এখন রিভাইজ সিআইডিবি অনুযায়ী, ওই সিআইডিবি আর নাই। 3 তারিখে লালমেট থেকে বলছিলাম স্যার। হ্যাঁ এটা স্যার বরিশাল পলিটেকনিক থেকে একটা প্রশ্ন ছিল স্যার। স্যার পটুয়াখালী টিএসসি থেকে আবু বকর সিদ্দিক স্যার। আচ্ছা পটুয়াখালী বলেন। স্যার পটুয়াখালী টিএসসি আবু বকর সিদ্দিক বলবো স্যার? হ্যাঁ বলেন, তারপর বরিশাল নেব। হ্যাঁ স্যার আমি আগে সিএডিবি তে স্যার আমি যে স্যার ওই যে লেদ মেশিন সিএনসি লেদ মেশিন দিছিলাম আপনার সাথে স্যার ঢাকা বসে কথা বলছিলাম 95 লক্ষ টাকা, ওইটা তো স্যার ক্রয় সম্ভব না। এখন সিএডিবি তে নতুন করে স্যার এই করে দিছি আমি, সিমুলেটর দিয়ে দিছি স্যার 2টা, যেহেতু আমি আগে চাইনি, এখন আপনার সেন্ট্রালে স্যার অ্যাড করে দিলে ভালো হয় স্যার। না সেন্ট্রালে অ্যাড করা যাবে না, সেন্ট্রালে যেটা হচ্ছে ওটা ফিক্সড হয়ে গেছে, ওটা আর অ্যাড করতে পারবো না আমরা। না ওটা ফিক্স করে ওটার আবার রোল স্পেসিফিকেশন তৈরির কাজ চলছে এখন প্রায় শেষের দিকে। আমরা আমি কি স্যার লোকালে এটা আর ই করতে পারবো? ইজিবিতে যাইতে আপনি নিজে কিনতে হবে ওটাকে এখন। আচ্ছা স্যার। স্যার আমাদের টিএসসি এর মিটিং আছে স্যার 11:30টায়, 3 মিনিট বাকি আছে স্যার। আমরা এখন টিএসসি যারা আছেন তারা লিভ করতে পারেন। স্যার বরিশাল পলিটেকনিক থেকে একটু কথা ছিল স্যার। আচ্ছা আমি টিএসসি যারা তারা লিভ করেন, এখন পলিটেকনিক যারা আছেন তারা থাকেন। হ্যাঁ বলেন বরিশাল পলিটেকনিক। থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের নন টিএসসি লালমেট টিএসসি একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন, টিএসসিটাকে নিয়ে নি বলেন। লালমেট টিএসসি স্যার আমাদের এখানে 4টা ডিপার্টমেন্ট আছে, তার 3টা ডিপার্টমেন্টে আইটিজি তে উল্লেখ আছে, সিআইডিবি তে উল্লেখ আছে। তাই ইন্ডাস্ট্রি ভিজিটে আমরা ওই যে ডিপার্টমেন্টটা বাদ গেছে তাদেরকেও নিতে পারবো কিনা? সরি আমি আপনি ধরতে পারি প্রশ্ন, আর বলেন প্রশ্নটা আবার করেন স্যার। আমরা আমাদের সিআইডিবি তে 3টা ডিপার্টমেন্টের কথা উল্লেখ আছে, তো ইন্ডাস্ট্রি ভিজিটের সময় আরেকটা বিভাগের যে ছাত্র আছে, দ্বাদশ শ্রেণীর ছাত্র আছে, তাদেরকে নিতে পারবো কিনা? ছাত্র শিক্ষক অল তাদের বেলায় কোনো ডিপার্টমেন্ট থাকবে না, শুধু আপনি ডেভেলপমেন্টের ক্ষেত্রে ডিপার্টমেন্ট থাকবে, যন্ত্রপাতির ক্ষেত্রে সব ডিপার্টমেন্টের ছাত্র সব। ধন্যবাদ স্যার। স্যার বরিশাল পলিটেকনিক থেকে স্যার একটা প্রশ্ন স্যার। নন প্রকিউরমেন্টে স্যার আমাদের 1 কোটি 20 যদি বেশি হয়ে যায় স্যার, তাতে কি কোনো সমস্যা আছে স্যার? না এটা বেশি করেন না, বেশি করলে সমস্যা আছে। ওয়ার্ল্ড ব্যাংকের এটা একটা ইয়ে আছে, আমরা 20 ওয়ার্ল্ড ব্যাংক বলেছে 20%-এর বেশি যাবে না এখানে নন প্রকিউরিং। আপনি যন্ত্রপাতি কিনেন, বড় যন্ত্রপাতি কিনেন। যন্ত্রপাতি আমাদের লাগে না, আমরা রেভিনিউ বাজেটে ইচ্ছা হলে 20 কোটি টাকাও পাই। স্যার নরসিংদী থেকে একটা কথা ছিল স্যার। নরসিংদী বলেন। স্যার আমরা সিআইডিপি যখন করি প্রথমবার, তখন আমাদেরকে এসির ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছিল। তো এখন স্যার আমাদের তখন আমরা দিয়েও আবার পরে কেটে দিতে হয়েছে। তো
তো আমরা যে আপনার সেন্ট্রাল প্রকিউরমেন্টে স্যার এসির ওখানে আমরা সেজন্য ব্লাঙ্ক রাখছিলাম, কিন্তু স্যার এখন রিভাইসে আমরা স্যার কিছু এসি দিয়ে দিতে চাচ্ছি, এটা কি পসিবল? ডিভাইস আর এসি দেওয়া যাবে না, কারণ হচ্ছে কি আমরা ওটা ফাইনাল করে ফেলেছি। আপনাদের তো সময় দিয়েছিলাম আমরা যে আপনি রিভাইস করতে পারবেন। এসি কিনতে আমরা নিরুৎসাহিত করেছি হলো উল্টাপাল্টা জায়গায় আর কি। এসি প্রিন্সিপালের রুমে এসি কেনা যাবে, তারপরে হচ্ছে সেমিনার হলে এসি কিনতে পারবেন। ল্যাবের জন্য স্যার, ল্যাবের জন্য না, ল্যাবে কোনো এসি, ল্যাবে এসি কেনার কোনো দরকার নেই। কোন ল্যাবে এসি কিনবেন? স্যার কম্পিউটার ল্যাবের জন্য স্যার। কম্পিউটার ল্যাবে এখন এসি আর দেয় না, ছাত্রদের ল্যাবে এসি দেওয়ার দরকার নেই, ওটা জান না। আরেকটা প্রশ্ন ছিল স্যার, ওই ছোট্ট একটা প্রশ্ন, আগে দিয়ে দিলে আমরা করে দিতাম ওটাকে। হ্যাঁ বলেন স্যার। ওই যে স্টাডি ট্যুরের মধ্যে যে খাবার, বাস, ম্যাটেরিয়ালস স্টুডেন্টের জন্য, এগুলো স্যার কি টোটালি আরএফকিউ একবারে সবগুলো করে নিয়ে করবো স্যার, না ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা? খাবার আরএফকিউ খাবার আপনি যতই হোক, খাবারের বেলা ওই যে ক্যাশ পার্সেসের যে নিয়ম আছে ওই নিয়মটা প্রযোজ্য হবে না সবার জন্য। কমন মেসেজ, খাবার কেনার ব্যাপারে ওটা প্রযোজ্য হবে না যে 25,000 টাকার মধ্যে থাকতে হবে, এইটা রিল্যাক্স করা আছে। আর অন্যগুলো যেগুলো আছে সেগুলো আপনি আরএফকিউ এর মধ্যে একবারে নিয়ে আসতে পারবেন। আরএফকিউ বলে তাহলে বাসের ক্ষেত্রে কি আরএফকিউ করা লাগবে স্যার? হ্যাঁ বাসের ক্ষেত্রে? বাসের ক্ষেত্রে লাগবে না, বাস তো প্রকৃত ভাড়া বলাই আছে। বাস ভাড়া, খাবার এগুলোর মধ্যে ওগুলো লাগবে না, শুধু ম্যাটেরিয়ালস এর বেলা লাগবে স্যার। হ্যাঁ স্যার সাতপুরটি এসে দেখে, সাতপুরটি এসে স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার, সাতপুরটি এসে দেখে স্যার। হ্যাঁ বলেন স্যার। ওই যে এখানে আমাদের একটা জিনিস ডাকা ছিল যে ছেলেরা স্টাইপেন্ড পায় নাই, ওদের জন্য স্টাইপেন্ড 1000 টাকা করে ওরকম ধরা হচ্ছিল, এটাকে এখন ধরবো না বাদ দিয়ে দিব স্যার? না, পলিটেকনিকের সব ছেলেরা স্টাইপেন্ড পায়, এটা স্টাইপেন্ড বাদ। সাতপুর টিএসসি স্যার, টিএসসি স্যার। টিএসসি সব স্টাইপেন্ড, পিএসসি পলিটেকনিকে কোনো স্টাইপেন্ড দেওয়া হবে না। আচ্ছা স্যার, আরেকটা জিনিস স্যার, আমাদের এখানে স্যার ওই যে জব প্লেসমেন্ট সেল নিয়োগ করা হয়ে গেছে অলরেডি, আর আমি তো ফোকাল পয়েন্ট হিসেবে আছি। শাহাদত স্যার, আমি একটা মেসেজ আপনাকে একটু দিয়ে, শাহাদত স্যার। হ্যাঁ বলেন প্লিজ। মাঠ পর্যায়ে একটা মেসেজ আমাদের দিতে হবে যে একটা বাস্তবতা হয়েছে, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমরা একটা মিটিং এ আলোচনা হলো যে কিছু কিছু প্রতিষ্ঠানে অনেক সময় যন্ত্রপাতি অনেক বেশি আছে, বা অনেক সময় একটু অনেক বিভিন্ন আমাদের যেহেতু 64 টিএসসি আছে বা আদার্স প্রকল্প বা জিওই বাজেট আছে, তো সেক্ষেত্রে একটা নির্দেশনা আমার নতুন করে আসছে 2-3 দিন আগে, যে কোনো রিফার্বিশমেন্ট মেরামত কাজ যদি নিড বেসিস, যে অনেক প্রতিষ্ঠানে বিশেষ করে পুরাতন পলিটেকনিক গুলোতে অনেক সময় হোস্টেল বা এগুলো রিপেয়ারের প্রয়োজন হয়, এরকম নিড বেসিস থাকলে ওনারা এখন পরিবর্তিত এখন যে রিভাইস সিআইডিপি তে অন্তর্ভুক্ত করতে পারে যে কোনো অ্যামাউন্ট। সেক্ষেত্রে আমাদের প্রকল্প দপ্তর হয়তো বা যাচাই বাছাই সাপেক্ষে সেটা যদি জাস্টিফাই মনে হয় তাহলে সেটা অনুমোদন দেবে ওয়ার্কস এর ক্ষেত্রে আর কি। অর্থাৎ যে কোনো অ্যামাউন্টের রিফার্বিশমেন্ট ওয়ার্ক আপনারা রাখতে পারেন। এই মেসেজটা একটু সার্কুলেট করা হলো। তো যাই হোক, না না সিআইডিপির বরাদ্দের বাইরে না, এটা সিআইডিপি তে রাখতে পারবেন যদি প্রয়োজনীয় রিফার্বিশমেন্ট লাগে, তাহলে বিশেষ করে ছাত্রদের হোস্টেলের বিষয়ে খেয়াল রাখবেন যে অনেক সময় পুরাতন হোস্টেল হয়ে গেছে, থাকার জায়গার প্রবলেম বা এগুলো রিফার্বিশমেন্ট করা লাগলে সেটা সিআইডিপি তে আমরা রাখতে পারি। আর একটা ব্যাপার, একটা প্রশ্নের উত্তর, সেটা হচ্ছে যে অনেকে ভাবছে যে 35-65 মিলানোর একটা বিষয় বলতেছে। আসলে আমরা বলেছি যে মোট টাকার অঙ্কে যে মোটামুটি কাছাকাছি থাকতে হবে ম্যাক্সিমাম। যেমন আমরা যদি বলি, শাহাদত স্যার যেমন বলছিল যে আমরা যে ইকুইপমেন্ট গুলো কিনি, ইকুইপমেন্ট কেনার ব্যাপারে আমরা হয়তো পুরোপুরি গুডস এগুলো আইডিয়া থেকে দেব, তবে এই যে আমাদের ওয়ার্কশপ সেমিনার বা বিভিন্ন ইভেন্ট গুলো আছে, সম্মানী সহ পুরাটাই জিওবি থেকেও বিল করা যাবে মিলানোর জন্য দুই পাশে। সেটা প্রতিষ্ঠান চিন্তা করবে যে কিভাবে আমরা মিলাবো, একেবারে অ্যাকুরেট মিলাতে হবে তা না, মোটামুটি কাছাকাছি থাকলে হবে মোটটা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার। চট্টগ্রাম মহিলা পলিটেকনিক থেকে বলতেছিলাম স্যার। ওই আমাদের সিআইডিবি তে কোনো স্মার্ট ক্লাসরুম ছিল না, তো আমরা যেটা পরিমার্জিত গতকালকে যেটা পাঠাইলাম সেটাতে স্যার 4টা এড করেছি স্যার, 4টা টেকনোলজির জন্য। অসুবিধা নাই, আমরা তো স্মার্ট ক্লাসরুম প্রতিটা প্রতিষ্ঠানে 2টা করে দেব, অলরেডি ডিসিশন আছে। যে আমার একটা প্রশ্ন আছে, স্মার্ট ক্লাসরুমের স্পেসিফিকেশন তো আমরা এখানে দিতে পারতেছি না, এটা কি আপনারাই দিয়ে দিবেন? আমরা শুধুমাত্র
লিখতেছি স্মার্ট ক্লাসরুম। স্মার্ট ক্লাসরুম স্যার আমরা এখানে সেন্ট্রালি একটা স্মার্ট ক্লাসরুমে কি থাকবে আমরা একটা স্পেসিফিকেশন রেডি করছি। এরপরে স্যার আমরা প্রতিষ্ঠানের সাথে আমরা সারা বাংলাদেশের প্রতিষ্ঠানের থেকে আমরা প্রতিনিধি নিয়ে আমরা এটা চূড়ান্ত করবো স্পেসিফিকেশন। না আমরা সিআইডিবি তে তাহলে তো এখন স্পেসিফিকেশন দিচ্ছি না আর কি, এই যে সিআরডিপি রিভাইজ দিতে হবে না স্যার, দিচ্ছি না তাহলে। বাজেট ধরতে হবে স্যার, বাজেট ধরলে হবে স্যার। স্মার্ট ক্লাসরুম কি 2টা হবে না 3টা হবে স্যার? আমরা কিন্তু 3টা হবে এটা জেনেই কিন্তু 3টার জন্য বাজেট ধরে রাখছি স্যার। বলছে 2টা, বলতেছে 3টা। না আমরা ন্যূনতম 2টা করে দেব, আপনার কারোর যদি কোনো প্রতিষ্ঠানে 3টা 4টে লাগে সেটা দিতে পারে নিড বেসিস। আচ্ছা এখানে আমি একটু বলে নিই, যারা 2-এর অধিক দিয়েছেন তারা দয়া করে এই মিটিং শেষ হলেই আমাদেরকে জানিয়ে দেবেন, কারণ আমরা তো সেন্ট্রাল প্রকিউরমেন্টের সংখ্যা ঠিক করে ফেলেছি। ওটা সেন্ট্রাল প্রকিউরমেন্টে যদি যাবে 2-এর অধিক যাদের আছে। আমি একটু লিভ করছি স্যার। হ্যাঁ আপনি জানেন আজকে স্যার যে আলোচনাগুলো হচ্ছে আমাদের এই যে শখে কিছু পরিবর্তন আনা হবে, যেটা আমরা আজকে আবার পাঠিয়ে দেব দিন শেষে। ধন্যবাদ সবাইকে। আপনি একটু যান, আমরা আমাদের কাজগুলো। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা আমি যে কথাটা বলছিলাম দয়া করে শুনুন সবাই। স্মার্ট ক্লাসরুম যাদের 2-এর অধিক আছে, 2-এর অধিক যাদের আছে তারা দয়া করে এই মিটিং এর পরেই জাহিদ সাহেবকে জানিয়ে দেবেন। আচ্ছা তাহলে আমাকে জানিয়ে দেবেন কোন কোন প্রতিষ্ঠানে দুটার বেশি আছে, কিংবা এখন ফোনে আমি এখন আসি, এখন যদি হয় 2-1টা থাকে তাহলে বলেন, আমি চটপট লিখে নিই। লক্ষ্মীপুর 3টা দেওয়া আছে স্যার। স্যার চট্টগ্রাম মহিলা পলিটেকনিক 4টা। একটু আস্তে আস্তে বলেন। লক্ষ্মীপুর 3টা স্যার। লক্ষ্মীপুর পলি। চট্টগ্রাম মহিলা পলিটেকনিক 3টা। 4টা চট্টগ্রাম স্যার চট্টগ্রাম মহিলা পলিটেকনিক 4টা। চট্টগ্রাম মহিলা পলিটেকনিক 4টা। চট্টগ্রাম মহিলা 4টা। আর কি আছেন? সাতক্ষীরা টিএসসি 3টা স্যার। সাতক্ষীরা ময়মনসিংহ 3টা স্যার। ময়মনসিংহ 3টা। সাতক্ষীরা টিএসসি কয়টা? স্যার আমাদের ময়মনসিংহ 3টা দেয়া ছিল স্যার, আমরা জানাইছি স্যার। মাগুরা পলিটেকনিক ময়মনসিংহ পলিটেকনিক 3টা স্যার। ময়মনসিংহ 3টা। মাগুরা 3টে। আসসালামু আলাইকুম স্যার। নেত্রকোনা টিএসসি 3টা স্যার। মাগুরা পলি 3। নেত্রকোনা টিএসসি 3টা স্যার। নেত্রকোনা হ্যাঁ 3টা। থ্যাংক ইউ স্যার। এখানে একটু বলেন আমাকে খুলনা নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজে। স্যার পটুয়াখালী পলি 3টি স্যার। পটুয়াখালী পলি 3টা। স্যার আসসালামু আলাইকুম। খুলনা নার্সিং ও মিডওয়াইফারি কলেজে স্যার 5টা। স্যার টাঙ্গাইল পলিটেকনিক 3টা স্যার। টাঙ্গাইল পলিটেকনিক 3টা। আসসালামু আলাইকুম। পাবনা নার্সিং কলেজ 2টা স্যার। স্যার কুষ্টিয়া পলিটেকনিক 3টা। টাঙ্গাইল পলি 3টা। আসসালামু আলাইকুম। খুলনা নার্সিং ও মিডওয়াইফারি কলেজ 5টা। শাহাদাত স্যার টাঙ্গাইল পলিটেকনিক 3টা। হ্যাঁ নিচে লিখেছে টাঙ্গাইল পলি 3টা। স্যার কুষ্টিয়া পলিটেকনিক 3টা। কুষ্টিয়া পলি 3টা। জি স্যার। খুলনা নার্সিং 5টা। স্যার পাবনা নার্সিং কলেজ 2টা। 2টা হলে লাগবে না। আচ্ছা স্যার ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। নার্সিং ইনস্টিটিউট কিশোরগঞ্জ বলেন। স্যার আমাদের ডেস্কটপ 20টা ধরা ছিল আগে থেকেই, তো এখন কি আমরা ল্যাপটপ আছে 10টা আর ডেস্কটপ আছে 20টা। আমাদের ল্যাবে কম্পিউটার একদম মাথায় রাখেন, ল্যাপটপ যাদের প্রতিষ্ঠানে আমরা 10-এর উপরে পাবো, সর্বোচ্চ 10টা রাখবো। তাও এটা রাখবো কিনা, ল্যাপটপের বেলায় ল্যাপটপ কস্ট কাট দিয়ে দেবো। এইবার সিআইটিপি যেটা আসছে আপনাদেরকে, এইবার যে সিআইটিপি আসছে সেটাকে খুঁটে খুঁটে দেখা হচ্ছে। কোনো জিনিস বেশি হলে একদম কেটে লাল কালিতে কেটে দেওয়া হবে, ওইটা রাখা হবে না। স্যার ডেস্কটপ কি 20টা পাবো আমরা? আগেই তো দেওয়া ছিল। আগেই দেওয়া ছিল।
স্যার ডেস্কটপ 20টা আগে দেওয়া ছিল স্যার তখন না? তাহলে দেখা তাহলে ঠিক থাকবে। স্যার আর এসি 15টা আর 5টা এরকম করে ভাগ করা আছে। এসি সব কেটে দেওয়া হবে। এসি নতুন সিআইডি এসি কেটে দেওয়া হবে। সিমুলেটর যদি রাখি তাহলে সিমুলেটরের জন্য স্যার আমাদের এসি প্রয়োজন ল্যাবে। আচ্ছা সেটা দেখবো আমরা পরে। স্যার আসসালামু আলাইকুম, কক্সবাজার পলিটেকনিক থেকে বলতেছিলাম। হ্যাঁ বলেন। স্যার আমাদের হচ্ছে সেন্ট্রাল প্রকিউরমেন্টে ল্যাপটপ 15টা ধরা আছে দেওয়া হচ্ছে আর কি। আচ্ছা। আর তো এখন তো আপনি বললেন স্যার 10টা ইয়া করে দিবেন আর কি, মানে কাটছাট করে দিবেন, মানে এই ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম। আমরা সেন্ট্রাল প্রকিউরমেন্টের লিস্ট অলরেডি পাঠিয়ে দিয়েছিলাম। আপনাকে ওই যে ইয়েতে পাঠিয়েছেন আবার ল্যাপটপকে ওই যে আপনার ইয়েতে পাঠিয়েছেন, এই যে নতুন যে রিভাইস হলো সেখানে 15টা রেখেছেন? জি স্যার, রিভাইস সিআইডিপি তেও 15টা রাখছি, আর হচ্ছে সেন্ট্রালেও হচ্ছে যেহেতু 15টা রাখছি, রিভাইস তেও 15টাই আছে। পলিটেকনিকের বেলায় আমরা হয়তো কনসিডার করতে পারি, কারণ হলো কি পলিটেকনিক আলাদা, নার্সিং এ হচ্ছে মাত্র 2টা টেকনোলজি, তাদের কম্পিউটার কোনো ডিপার্টমেন্ট নাই, নরমাল কম্পিউটার আছে। এটা হলো প্রতিষ্ঠান টু প্রতিষ্ঠান ভেরি করবে। পলিটেকনিক আমাদের একটা পলিটেকনিক তার কম্পিউটার ডিপার্টমেন্ট আছে, সেখানে 4 থেকে 6 থেকে 8জন কই 4টা টেকনোলজি থেকে 8জন হেড আছেন, সেখানে কথা আলাদা। স্যার আমাদের পলিটেকনিক গুলোতে অনেক কম্পিউটার ল্যাবে কিন্তু ল্যাপটপ ব্যবহার করি স্যার আমরা। হ্যাঁ সেটাই, আমরা পলিটেকনিক টিএসসি গুলো দেখবো অন্যভাবে। নার্সিং এ মাত্র হলো 1টা অথবা 2টা টেকনোলজি, সেখানে তো অত বিয়ের দরকার নেই, টিচারও কম। একটা পলিটেকনিকের জন্য টিচার হচ্ছে 50 জন, নার্সিং এর টিচার হলো 5 থেকে 10 জন, সেখানে অত লাগবে না। ওটা আমরা দেখবো কোন প্রতিষ্ঠান দিয়ে কিভাবে সেটা দেখবো আমরা। আপনারা যারা দিয়েছেন থাক, যদি কম বেশি করি আমরা সেটা তো আমরা সিআইটিভি তে রিফ্লেক্ট করবো, জানিয়ে দেবো আপনাদের। আমরা নরমালি যেটা দেখি, যখন প্রতিষ্ঠান থেকে যখন যেটা আসে সেটাকে আমরা অনার করার চেষ্টা করি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল কি ওই যে এসি গুলো আসে, অপর্যাপ্ত এসি আসে, অপর্যাপ্ত দেখা যায় যে ওয়ার্কস আসে, যে জায়গাগুলোকে আমাদের অডিট সমস্যা করতে পারে সেই জায়গাগুলো আমরা কেয়ারফুলি দেখি। কারণ প্রতিষ্ঠানগুলো তো, আমরা তো প্রতিষ্ঠানের বাইরে নই, আমরা সবসময় প্রতিষ্ঠানকে সেভ করতে চাই। আর আমরা সবসময় মনে রাখবেন সেটা হলো আপনাদের হয়ে কাজ করি, আপনাদের বিপক্ষে কাজ করেন, প্রতিপক্ষ না। আপনাদের ভালো থাকেন, আপনারা ভালো করেন, সেটা চাই। শুধু ওই যে সম্মানের বেলায় আমাদের হাত পা বাঁধা আর কি, কারণ আমার কনসালটেন্ট হিসেবে সম্মানের বিষয়টা দেখার কোনো উপায় নেই আর কি। থ্যাংক ইউ। আর কি কোনো প্রশ্ন আছে? সিরাজগঞ্জ থেকে একটু বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন প্লিজ। আমাদের ওই যে টিএমইটির যে ব্যয় বিভাজনের যে প্রজ্ঞাপনটা, ওইটা কোথায় পাবো? ওইটা ওটা সবাইকে আমরা মেল করে দিয়েছি। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমরা পাইনি স্যার, একটু যদি আচ্ছা তাহলে আজকে আবার আমরা সব প্রতিষ্ঠানকে মেল করে দেব, ঠিক আছে? আর একটা প্রশ্ন ছিল স্যার, আমরা যে অন্য নন প্রকিউরমেন্টে যে কার্যক্রমগুলো করব, তার মধ্যে যে স্টেশনারি বিষয়গুলো বললেন, ওগুলো আমরা কোন প্রক্রিয়ায় মানে প্রকিউরমেন্ট করব, মানে পদ্ধতিটা কি হবে? প্রকিউরমেন্ট মানেই প্রকিউরমেন্ট, যেগুলো ক্যাশ কেনা যায় সেগুলো তো ক্যাশে কিনতে পারবেন, কারণ প্রিন্সিপাল মহোদয়ের একটা অর্থ বছরে 10 লক্ষ টাকার কেনাকাটার স্কোপ আছে, এবং তিনি একই আইটেম ক্যাশ পারচেজ 25,000 মধ্যে কিনতে পারেন। ন্যূনতম 25,000 মধ্যে একই আইটেম 1 মাসে কিনতে পারবেন ক্যাশ পারচেজ হিসেবে। একই আইটেম 1 মাসে 25,000 টাকার বেশি কিনতে পারবেন না, এটা সিস্টেম আছে। প্রকিউরমেন্টের বেলায় যে রুলস গুলো আছে পিপিআর 2008, সেটাকে ফলো করলেই হবে। সরকারের জন্য প্রকিউরমেন্ট বিধি আছে সেম। এই বুঝতে পেরেছেন প্রকিউরমেন্টের বিষয়টা? প্রকিউরমেন্টে আপনার গভর্নমেন্টের কেনাকাটা যেন সেই রকমই কেনাকাটা করেন। আচ্ছা জি স্যার। আর এর বেলায় আছে যেটা, সেটা হচ্ছে কি আমি প্রকিউরমেন্টটা কথা বলিনি, এই কারণে যে আমি তো প্রকিউরমেন্ট স্পেশালিস্ট না। তারপরে যেটা আমি জানি সেইটুকু শুধু বলি, সেটা হচ্ছে এই যে ডিপিএম এর ইজিবির ক্ষেত্রে, ওটিএম এর ক্ষেত্রে কোনো লিমিট না। মানে অনেকেই বলে যে 50 কোটি টাকা করতে পারবো, 50 লাখ টাকা করতে পারবো কিনা, 60 লাখ টাকা করতে পারবো কিনা, একটা ইয়েতে করতে পারবেন প্যাকেজে, অসুবিধা নেই। 1 কোটি টাকা পর্যন্ত করতে পারেন একটা প্যাকেজের মধ্যে। প্যাকেজ যত কম করবেন তত আপনার জন্য সুবিধা। তাহলে স্যার আমরা ওই ক্যাশ পারচেজ দিয়ে দিকে যাব, ইজিপি প্রক্রিয়া তো আবার হ্যাঁ ক্যাশ পারচেজ করতে পারবেন আপনি। এই বছর 10 লাখ টাকার ক্যাশ পারচেজ করতে পারবেন,
ক্যাশ পারচেজ যে বিধিবিধান আছে, সেই বিধিবিধান ফলো করে, অসুবিধা নেই। আপনি যে যে ইয়ে আছে আপনার জব প্লেসমেন্ট সেলে 10,000 টাকা, সেগুলো কাগজ লাগবে, কলম লাগবে, কালি লাগবে, এটা কিনবেন আপনি। তারপর জব প্লেসমেন্ট সেলের যে কর্মকর্তা আছেন তিনি বাইরে যাবেন, ইন্ডাস্ট্রিতে যোগাযোগ করার জন্য তার যোগাযোগ লাগবে, এগুলো খরচ করবেন ওখান থেকে। এছাড়া আপনার আইডিজি ইমপ্লিমেন্ট করতে গেলে আপনার অফিস সেকশনে কাগজ লাগবে, কলম লাগবে, কালি লাগবে, সেগুলো কিনবেন, ক্যাশ পারচেজ করবেন আপনি, কোনো অসুবিধা নেই। আপনার স্টক রেজিস্টার লাগবে, বিভিন্ন রেজিস্টার লাগবে, সেটা করবেন, কোনো অসুবিধা নেই। আর কার কি প্রশ্ন আছে বলেন। কোনো নোটিশ নাই যে একবারে দেওয়া হচ্ছে। হেলথ সেক্টরে কারো কোনো কোশ্চেন আছে আর? লাগবে তার একটা তালিকা দেওয়া আছে, ওখান থেকে আপনার যেটা যেটা দরকার সেটা পিক করে চলে গেছে। আমি নতুন আসছি স্যার। আমাদের যে এই সিডিপিবি এর স্যার কারেকশনটা হয় নাই স্যার, আমরা একটু কারেকশন করে পাঠাবো স্যার, একটু সময় দিতে হবে স্যার। আপনি যত স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনি কত সময় লাগবে? আপনি এটা যারা করেছেন, যারা তারা আছেন না এখানে? আছে স্যার, আছে স্যার। এটা সিআইডিপি রিভাইজ করতে গেলে একদিনের বেশি সময় লাগে না, ওনাকে লাগিয়ে দেন। আপনি কি কি লাগবে? স্যার আমি মূল কারেকশন হচ্ছে চ্যাপ্টার 4টা, এই 8 থেকে 10 পাতা। জি স্যার, তাহলে স্যার আমাদের হ্যাঁ স্যার ওই স্যার আমি একটু কথা বলতে চাচ্ছি স্যার, কয়েকটা ইস্যু নিয়ে স্যার। একটা হচ্ছে যে স্যার আমাদের হচ্ছে যে মেরিন ইনস্টিটিউট ডিপ্লোমা লেভেলের, আর হচ্ছে যে সরকারি মেরিন একাডেমি আছে চিটাগং ছাড়াও হচ্ছে যে স্যার পাবনা, সিলেট এগুলো নতুন হয়েছে 5টার মতো। আর স্যার চিটাগং এ আরেকটা আছে খুবই নামকরা, সেটা হচ্ছে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট। ওটা স্যার বেশ আধুনিক, বিভিন্নভাবে আধুনিকায়ন করা হয়েছে এবং দেখা যাচ্ছে যে সরকারি মেরিন একাডেমি গুলো ওখানে বিভিন্নভাবে ট্রেনিং বা অন্যান্য পারপাসে যায়। এখন স্যার টিচার বা স্টুডেন্ট এদেরকে আমরা হচ্ছে যে স্যার ইন্ডাস্ট্রি ভিজিট হিসেবে ওই এনএমআই তে অথবা আমাদের পার্শ্ববর্তী মেরিন একাডেমিতে যদি আমরা নিয়ে যেতে চাই, সেটা সম্ভব কিনা? এক মাসের যে ওয়ার্কশপ গুলো, সেটা পসিবল কিনা স্যার? আপনার সিরাজগঞ্জ থেকে একদিনে চিটাগং যাওয়া আসা হলো কঠিন, আপনি নিতে পারবেন যদি প্রয়োজন হয়, কারণ আমি মেরিটাইম ইনস্টিটিউট জানি, ওর যে আইন তৈরি হয় সেই আইনের সাথে আমি যুক্ত ছিলাম, আর ওটা মেরিনের সবগুলো নিয়ে আমি অনেক কাজ করেছি। আপনাদের ওই যে ইয়ে নিয়ে যেটা হলো গন্ডগোল, যেটা হলো এটা নিয়ে আপনাদের সিওসি নিয়ে, এটার আমি সেই কমিটিতে আমি ছিলাম আর কি, দেখতে ওগুলো নিয়ে আমি কাজ করেছি, সব জানা আছে ওগুলো আমার। মেরিন ফিশারির সম্বন্ধে জানা আছে, আপনাদের কি সমস্যা জানি আমি এগুলোকে। আপনারা যদি মনে করেন যে আপনার দূরে গেলে ভালো হয়, আপনি নিয়ে যাবেন, অসুবিধা নেই। তবে আমরা চাই যে কাছাকাছি পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টে চাই। স্যার আমার আরেকটা কোশ্চেন ছিল মিস, আমি একটু শেষ করি। হ্যাঁ, দ্বিতীয় যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে আমাদের 5টা মেরিন ইনস্টিটিউট, আমাদের ছেলেরা মূলত হচ্ছে মেরিন ক্যাডেট, তো ওদেরও হচ্ছে যে পাশ করার পর দেখা যাচ্ছে যে তাদের আপনার নৌবাহিনীতে মেরিন ইঞ্জিন আর্টিফিশার হিসেবে যোগ দেওয়ার একটা অপশন থাকে, যেটা পেটি অফিসার লেভেলের বলা হয় বা জুনিয়র কমিশন অফিসার লেভেলের বলা হয় স্যার। এখন স্যার এদের আমাদের প্রতিষ্ঠানগুলোতে আমরা যদি স্যার বিএনসিসি চালু করতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে ওদের প্রতিষ্ঠানেরও ওরাও শেখার বিষয় আছে বা ওরাও হচ্ছে যে চাকরি লাইফে বা এইসব পরীক্ষাতে ভালো করে একটা অপশন আছে। তো আমরা কি স্যার নন প্রকিউরমেন্টে বিএনসিসি ট্রেনিং বা ওদের ড্রেস বা এই জাতীয় কোনো খাত দেখাতে পারি কিনা স্যার, বা বিএনসিসি প্রতিষ্ঠা করার জন্য? কতদিনের ট্রেন লাগে বিএনসিসি? স্যার ব্যাপার হচ্ছে আমাদের বিএনসিসি এখনো আমাদের এখানে চালু নাই, কথা বলছেন স্যার। তো সেই হিসেবে আপাতত একটা খাত রেখে বা আমি কিছু সময় নিয়ে পরে নন প্রকিউরমেন্টটা পাঠালাম আর কি, বা বিএনসিসির খাতটা আমি রাখতে পারবো কিনা এটা জানতে চাচ্ছি। এটা কতদিন লাগবে, কি পরিমাণ টাকা লাগবে, একটা রাখতে পারেন আপনারা সবাই, তাহলে 5টা মেরিন মিলেই আপনারা ঠিক করেন রেখে, লাগলে আমরা সেটা দেবো আর কি, যদি যৌক্তিক হয়। আমরা তো চাই যে স্টুডেন্টদের কোয়ালিটি ডেভেলপ করুক,
জি স্যার, জি স্যার, তাদের চাকরির সুযোগ তৈরি হোক, সেই ক্ষেত্রে রাখতে পারি আমরা 5টা আইএমটি মিলে আপনারা রেখে দেন সেটাকে, জি স্যার, ওটা ডাকবো আমরা, অসুবিধা নেই। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। ইসলাম। স্যার আমি খুলনা নার্সিং হোম মিডওয়াইফারি কলেজের প্রিন্সিপাল স্যার। হ্যাঁ বলিস। স্যার আমি নতুন আসছি স্যার। আর স্যার এখানকার যে ফোকাল পয়েন্ট ছিল উনিও নাই। এখন আমি তো এখান থেকে একজন ঠিক করছি আমাদের টিচার স্যার, এখন কিভাবে আপনাদের হেল্প পেতে পারি বা কি করতে পারি স্যার? এই বিভাগে তো আমরা সবাই স্যার নতুন, আমরা যে দুইজনই নতুন যারা কাজ করে তারা নাই। এই সমস্যার সলিউশন দেওয়া তো আমার পক্ষে খুব মুশকিল। এখন আপনারা আমাদের কাছ থেকে কি হেল্প চান সেটা বলেন, সেগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করব। স্যার রিভাইজ বাজেটটা স্যার কিভাবে করবো স্যার একটু বলেন যদি প্লিজ। সিআইটিবি রিভাইজ করার কথা বলছি, যদি মনে করেন যে রিভাইজ করা লাগবে না, আপনি দেখেন ওখানে গিয়ে ওই চ্যাপ্টার নাম্বার 4 আছে, যেখানে আছে আপনার হচ্ছে ওই কস্ট সামারি দেওয়া আছে, ওখানে যন্ত্রপাতি কোনো কিছুর পরিমার্জন হবে কিনা সেইটা শুধু পরিবর্তন করে পাঠিয়ে দেন। জি স্যার। আর স্যার ওই যে নতুন ফোকাল পয়েন্ট তো স্যার একটু ওই গ্রুপে অ্যাড করে নেওয়ার জন্য স্যার। আচ্ছা, ওনার তাহলে নাম পাঠিয়ে দেন, আমরা নিয়ে নেব, গ্রুপে অ্যাড করে নেব। জি স্যার। গ্রুপের লিংক আছে স্যার। স্যার আর ওই যে ট্রেনিংটা হবে আপনি শেষ করে নিন খুলনা নার্সিং এর। আপনারা যদি এরপরে যদি কোনো সমস্যা হয়, মিটিং শেষ হোক, তারপরে আপনি আমার সাথে সরাসরি আলাপ করবেন, আমি আপনাকে আরো বেশি করে সময় দিয়ে আপনি কি সমস্যা শুনবো সময় দেবো, কোনো অসুবিধা নেই। স্যার বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট স্যার। হ্যাঁ প্লিজ বলেন। স্যার আমাদের স্মার্ট ক্লাসরুমের জন্য যে 8টা পণ্য স্যার আপনারা দিবেন স্যার, সেইটার কোনো তালিকা তো আমরা পাইনি, যে কোন কি কি আমরা ইকুইপমেন্টস পাবো এখান থেকে স্যার। আর এইটাকে স্মার্ট ক্লাসরুমের যে সংস্কারের জন্য যেটা, সেটা স্যার আমরা আইডিজিতে দিয়ে দিয়েছি স্যার। এইটা কি পণ্য পাবো সেটা স্যার আমরা এখনো পাইনি অথবা জানি। কোনটার জন্য কি কি পণ্য বলেন? স্মার্ট ক্লাসরুম। স্মার্ট ক্লাসরুমের জন্য আমি তো তালিকা দিয়েছিলাম, সেটা হলো আপনার একটা স্মার্ট ক্লাসরুমের জন্য 8টা 9টা আমরা ইকুইপমেন্ট ফিক্স করেছি। জি স্যার। একটা হলো ডিজিটাল পোডিয়াম থাকবে, একটা ট্যাব থাকবে, ডকুমেন্টারি ক্যামেরা থাকবে, তারপরে ইন্টারঅ্যাক্টিভ বোর্ড থাকবে, কিওস্ক থাকবে, কিন্তু 6টা মনে হচ্ছে। আর তারপরে আপনার হচ্ছে ডিজিটাল পোডিয়াম বলছে মনে হয়, এরকম 8টা ইয়ে থাকবে, আমরা ঠিক করে নিয়েছি। রুম সংস্কারের জন্য যে কাজটা সেটা আমরা করব স্যার। এই হ্যাঁ, আপনার রুমটা রেডি রাখবেন আপনারা, এগুলো আপনাদের ওখানে যাবে, এবং আমাদের যেটা যাবে সেটা ইনস্টল করে দিয়ে চালু করে দিয়ে আপনাদের হাতে হ্যান্ড ওভার করে দিয়ে আসবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। সমস্ত ইনস্টলেশনের মধ্যে থাকবে, সমস্ত কিছু করা থাকবে ওর মধ্যে। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের হেলথ টেকনোলজি সিলেট আছেন? চট্টগ্রাম মহিলা পলিটেকনিকে স্যার। আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করি, হেলথ টেকনোলজি সিলেট আছেন কিনা? হেলথ টেকনোলজি চট্টগ্রাম? আইএসটি কারা কারা যুক্ত আছেন এখানে? আইএসটি কেউ আছেন? আসসালামু আলাইকুম, বগুড়া এসটি আছি। আচ্ছা, ও আপনারটা পেয়েছি, আমি এটা পেয়েছি, ঠিক আছে। না, আমরা সমস্যা হয়েছে কি, আইএসটি এর সমস্যা হলো আমাদের কাছে এখনো ওই চিটাং আইএসটি আর হচ্ছে সিলেট আইএসটি, এই দুটো আমাদের কাছে স্টুডেন্টদের লিস্ট পাঠায় নাই, যার ফলে আমার স্টাইপেন্ডটা আমার হ্যাং হয়ে আছে। এখন আমরা চিন্তা করছি এই দুটো বাদে দিয়ে দিলে মাঠ পর্যায়ে সমস্যা হয় কিনা। স্টুডেন্ট ফাংশন তো, ছেলেদের স্টাইপেন্ড বেশি দিন, ছেলে মেয়েদের স্টাইপেন্ড বেশি দিন আটকে রাখা ঠিক না। টাকা আছে, আপনাদের বরাদ্দ আছে। জি জি, আমাদেরও ওই যে একটা ইয়ার তো বের হয়ে চলে যাচ্ছে, মানে একটা তো অলরেডি চলে গেছে। হ্যাঁ, সেটা চলে গেলে বলবো যে আমরা স্টাইপেন্ড পেলাম না, পরে ঝামেলা করবে তারা, এই তো ঠিক না। সেটাই, ওরাও মাঝে মাঝে তো কোশ্চেন করেই যে স্যার আমি এ পর্যন্ত প্রায় বলছিলেন। হ্যাঁ, আমি প্রায় 20 বার ফোন করেছি তাদেরকে, আজ না কাল, কাল না পরশু, তারা তো পাঠাচ্ছে না। চিটাগাং আর বরিশাল? না, বরিশাল পেয়েছি আমি, চিটাগাং আর হলো সিলেট। ও, সিলেটের সাথে তো আমার ইয়ে নাই, আমি চিটাগাং এর সাথে ফোন করতে মানে কথা বলতে পারি। একটু দেখবেন আর কি, তাহলে আমরা একবারে দিয়ে দিতে পারি।
সবগুলো পেয়ে গেছি। আচ্ছা, কিন্তু সিলেটের আপনারটা মনে কারেকশন করে পাঠিয়েছে, আমি পাঠিয়েছিলাম আরো কারেকশন করে জি পাঠিয়েছি। জি, আপনারা যেভাবে বলেছেন ওইভাবেই আবার ইয়ে করে দেওয়া হয়েছে। ঠিক আছে, ওটা আমি নিয়ে নেব। আচ্ছা জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আর কে বলছেন বলেন তো কাইন্ডলি। আসসালামু আলাইকুম স্যার, চট্টগ্রাম মহিলা পলিটেকনিক। হ্যাঁ বলেন প্লিজ। স্যার ইন হাউসে খণ্ডকালীন শিক্ষক এবং স্টাফ শিক্ষক এদেরকে কি স্যার ইনক্লুড করা যাবে কিনা? হ্যাঁ, খণ্ডকালীন শিক্ষক যদি হয়, যারা 1 বছর কাজ করছে এবং সামনে কাজ করবে এরকম যারা আছেন আপনার, তাদেরকে ইনক্লুড করবেন, কারণ তারা তো ক্লাস নিচ্ছে। আর স্টেপও স্যার রাখা যাবে স্টেপ তো নাকি? থাকবে, স্টেপ তো আছেই, এখনো তো তারা আছে, তারা তো যায়নি। ঠিক আছে, ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। আর যদি কিছু না থাকে তাহলে আমরা মনে হয় ক্লোজ করে দিই। এক প্রতিষ্ঠান দিলে তো আর হবে না। আর যদি কারো কিছু না থাকে কোশ্চেন, তাহলে ক্লোজ করে দিই। আমরা যে ছাড়টা দিয়েছি ওর মধ্যে আরো কিছু মডিফিকেশন হলে আমরা রোববারের মধ্যে আপনাদেরকে পাঠিয়ে দেবো। আজকে আমি করে ফেলবো, পারলে আমি ছুটির মধ্যে কাজ করে পাঠিয়ে দেবো আর কি। যদি কিছু মডিফিকেশন করে না হলে এটাই করে নেবেন আপনি। টিএসসি সাতক্ষীরা থেকে বলছিলাম স্যার, একটি প্রশ্ন স্যার। হ্যাঁ স্যার, বলেন শর্ট কোর্সের জব প্লেসমেন্ট যে রিপোর্ট স্যার, শুধু এক প্রতিষ্ঠান থেকে রিপোর্টটা গেলে তো স্যার বাজেট কি ছাড় দেবেন স্যার? ছাড় দেবো না স্যার, 20% যেটা স্যার আমরা পাঠালাম স্যার, তাহলে আমাদের 20% কি ছাড় দেবেন স্যার? 20% বলতে কি বোঝাচ্ছেন আপনারা? ফার্স্ট সাইকেলের শর্ট কোর্সের স্যার। শর্ট কোর্স না, আমার এখানে শর্ট কোর্স নাই, সরি। না না স্যার, বিবিধ আসছে তো কথা, তো সেজন্য জিজ্ঞেস করলাম স্যার। আচ্ছা, যারা এপিপি তৈরি করছেন, আবারও বলছি, কোনো সেন্ট্রাল প্রকিউরমেন্ট যেন ওর মধ্যে না থাকে, এটাকে ইয়ে করবেন। আর রিভাইজ যারা করছেন তারা কোনো প্রিন্টিংটা রাখবেন না। সফটওয়্যারও না বলছিলাম, আমি তো রাকিব সাহেব যেগুলো থাক, কোনো প্রিন্টিং রাখবেন না, কারণ প্রিন্টিং আমরা দেব না। আরেকটি কথা বলে রাখি, আমি পরে আপনাদের সাথে কথা বলবো আর কি। প্রত্যেক প্রতিষ্ঠানে একটা প্রোফাইল তৈরি করব, আমি একটা সফট তৈরি করছি, এটা আপনাদের কাছে পাঠিয়ে দেবো সুযোগ হলে। আপনারা প্রত্যেক প্রতিষ্ঠান কি কার্যক্রম চালালেন তার একটা দামি একটা থাকবে, শুধু ওখানে কিছু ছোটখাটো লিখলেই আপনাদের তৈরি হয়ে যাবে একটা রিপোর্ট। এই অ্যাসেটের আমলে যা যা করছেন, এটা আমি কাজ করছি, এটা আপনাদের কাছে সময় মতো পাঠিয়ে দেবো। তাহলে আপনাদের একটা সুন্দর রিপোর্ট তৈরি হবে। প্রত্যেক প্রতিষ্ঠানের একটা করে প্রোফাইল থাকবে, যে অ্যাসেট আমলে কি কি কাজ করা আছে, আমি সেটা নিয়ে কাজ করছি। আর আজকে আর কোনো কথাবার্তা নাই মনে হয় আপনাদের সাথে। স্যার কৃষক কাছ থেকে স্যার, আমরা তাহলে এই যে পরিকল্পনা কার্যক্রমের যে বাস্তবায়ন তথ্য প্রেরণ কবে নাগাদ পাঠাবো স্যার? এটা আপনি একেবারে আজ থেকে শুরু, আজকে পাঠালে কালকে আমরা অনুমোদন দিয়ে দেব। তো এটাকে আপনি চিঠিতে বলা আছে, মানে 23শে সেপ্টেম্বরের মধ্যে বলা আছে। 22 সেপ্টেম্বর, সরি 22 সেপ্টেম্বর বলা আছে। আচ্ছা ঠিক আছে স্যার, আমাদের ট্রেনিংও আছে, এর মধ্যে তো ট্রেনিং যেতে হবে, এই জন্য আর কি। আপনারা শুনেন, অনেক কাজ থাকবে, রাত দিন সমান করে কাজ করতে হবে জাতীয় স্বার্থে। করতেছি স্যার, রাত দিন করতেছি। এটা হলো জাতীয় স্বার্থে কাজ করছি, আমরা সবাই জাতীয় স্বার্থে কাজ করছি। এই কাজটা করতে হবে, এটাকে নিজের মনে করে কাজ করলে ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো আমরা কি শেষ করতে পারি মনে এখনো? হোসনিয়ারা খাতুন একজন হাত তুলে আছেন, প্রত্যেকে এটা কাইন্ডলি যদি বলেন। আচ্ছা, খুলনা নার্সিং আমরা পরে আপনাদের সাথে কথা বলবো আরো। তা আমরা মনে হয় শেষ করে দিই এখন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা সময় দিয়েছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন। দয়া করে 22 তারিখের মধ্যে এটা তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন। আমরা যারা আগে পাঠাবেন তাদের আগে অনুমোদন হয়ে যাবে, কাজ শুরু হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ সবার মঙ্গল করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।